আসসালামু আলাইকুম। আজকে তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথম অধ্যায়ের পঞ্চম যে টপিকটা ছিল সেই টপিকের নেক্সট যে অংশটা ছিল যেটা আমরা এখন পর্যন্ত করিনি, হ্যাঁ, গতদিন যে অল্প পরে আমরা শেষ করে দিয়েছিলাম সেইটুকুই আমরা আজকে পরে শেষ করে দেব। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের তাহলে মূল যে অংশটা আমরা গতদিন বলছিলাম যে কোনো একটা মনে করো যে ক্রোমোজোমের ক্ষেত্রে আমরা যেভাবে মনে রাখছিলাম, আমি আরেকবার তোমাদেরকে রিভাইন্ড দিই। আমরা বলছিলাম যে যখন আমরা একটা কোষের মধ্যে মূলত যেই নিউক্লিয়াসের মধ্যে যে পাকানো পাকানো পেঁচানো পেঁচানো অংশগুলো পাবো, এটা নাম কি ছিল? ক্রোমাটিন তন্তু বলছিলাম না, তাই না? ক্রোমাটিন তন্তুকে যদি আমরা এর পরে মনে করো যে আরো যখন বলছিলাম পানিগুলো চলে যায় তখন যেটা হবে সেটা কি? ক্রোমোজোম, নট ক্রোমাটিন, ক্রোমোজোম। ঠিক আছে, তাহলে আমরা বলছিলাম যে ক্রোমোজোমের পরে আমাদের যেই গঠনগুলো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে যে জিন। বুঝানি কথা, জিন কোনটা, ডিএনএ কোনটা বলছিলাম না? আমি এটা জাস্ট আরেকবার মনে করি। আমরা বলছিলাম যে ক্রোমোজোম কি? কলম, কলম। আর এটা কি? এটা হলো ডিএনএ। ক্রোমোজোমের একটা অংশ কি? ডিএনএ। এবং ডিএনএ একটা অংশ কি? জিন। জিন। আমি কি সব বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ওইখান থেকে বিস্তারিত আলোচনা করতেছিলাম যে ক্রোমোজোম কোনটা, ক্রোমাটিড কোনটা এন্ড ডিএনএ কোনটা। ঠিক আছে, তারপরে আমরা ওইখানে লাস্ট যেটা পড়ছিলাম সেটা হচ্ছে একটা গ নাম্বার কোশ্চেন দিছিলাম যে ক্রোমোজোমের গঠনিক ও ভৌতিক মানে ব্যাখ্যাটা, চিত্রসহ ব্যাখ্যা দাও, তাই না? এরকম আমরা একটা গ নাম্বার কোশ্চেন করছিলাম। তাহলে ওই গ নাম্বারের কোশ্চেনের রেস ধরে আমরা আজকে তারপরে পড়াশোনা আগাবো। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, তাহলে বিষয় হচ্ছে যে আমরা লাস্ট যখন করছিলাম তখন আমরা এইভাবে একটা আর্ট করছিলাম, তাই না? ক্রোমোজোমটা। তো আমরা এখন দেখব যে এই ক্রোমোজোমে আমরা ওই দিন গঠনিক এবং মানে চিত্রসহ ব্যাখ্যা করে ফেলেছিলাম। এখন এখানে কিছু জিনিস কিন্তু আমাদের বই থেকে পড়তে হবে, ঠিক আছে? যে ইউক্রোমাটিন কোনটা, হেটারোক্রোমাটিন কোনটা, তারপর গঠনগুলোর আরো কিছু দাগানো অংশ আছে, ওগুলো আমি একদিন দরকার হলে লাইভ ক্লাস নিয়ে ওগুলো দাগাই দেব, ঠিক আছে? এখন আমাদেরকে যেটা জাস্ট আপাতত যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে গঠনটা। ওকে, গঠনটা তোমরা সকলেই কিন্তু মানে এইচডব্লিউ হোমওয়ার্ক হিসেবে করে ফেলবা খাতার মধ্যে। আমি তোমাদেরকে জাস্ট চিত্রটা আঁকতে দিয়েছিলাম, তাই না? তোমরা বইয়ের মধ্যে যেরকম আছে যে এটা হচ্ছে ক্রোমাটিড, দেন এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, মানে যেভাবে বইয়ের মধ্যে আছে ওইভাবে জাস্ট মেইন লাইনগুলো দুটো করে লিখে আমরা কাজ করে দেব। যখন বই আমি দেখাই দিব জিনিসটা তখন আরো ভালো করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, তো যা, এখন বিষয় হচ্ছে আমাদের দেখো, এখন আমরা লিখব আজকে আমাদের যেখান থেকে পড়াশোনা শুরু সেটা হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। লিখবেন ক্রোমোজোমের প্রকারভেদ। ক্রোমোজোমের প্রকারভেদ। আচ্ছা, আমরা কি দেখি সেটা হচ্ছে যে ক্রোমোজোমের প্রকারভেদের ক্ষেত্রে আমরা যেটার উপর ভিত্তি করে ক্রোমোজোমটাকে ভাগ করব। আমরা একটু আগে বলতেছিলাম এই যে দেখো, মূলত ক্রোমোজোমের প্রকারভেদের ক্ষেত্রে যেটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে এই অংশটা। এটার নাম কি বলছিলাম আমরা? সেন্ট্রোমিয়ার, তাই না? সেন্ট্রোমিয়ার। এখন বিষয় হচ্ছে যে এই সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে এটা দুই ভাগে ভাগ করা যায়। সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে কিসের উপর? একটা হচ্ছে সেন্ট্রোমিয়ারের সংখ্যার উপর, আর একটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অবস্থানের উপর। বুঝা গেল কথা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। মানে তোমাদের কিভাবে প্রশ্নটা দিবে যে নিচের কোনটি সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর ভিত্তি করে নয় বা নিচের কোনটি হয়, ঠিক আছে? তারপর ব্যাখ্যাগুলো থেকেও আমাদের সময় যেমন জাহাঙ্গীরনগরের একটা ব্যাখ্যা থেকে আসছিল, আমি প্রশ্নটা বলে দিচ্ছি কিরকম কোশ্চেন আসছিল। তো তার আগে মনে তো যে এই সেন্ট্রোমিয়ারটার উপর ভিত্তি করেই মূলত ক্রোমোজোমটা কি করা হয়? প্রকারভেদ করা হয়। এখন সেন্ট্রোমিয়ারটা কিরকম হতে পারে? একটা হতে পারে যে সেন্ট্রোমিয়ারটা কয়টা আছে, বুঝে জানি কথা। আরেকটা হচ্ছে সেন্ট্রোমিয়ারটা কোথায় আছে। কথা কি বুঝতে পারছো? একটা হচ্ছে যে কয়টা, একটা না দুইটা না তিনটা না চারটা বা নাই বা একটু আছে কিন্তু ভালো বা সুনির্দিষ্ট না, আকার আকৃতি ঠিক নেই। আরেকটা হচ্ছে কি কোথায় আছে, এখানে আছে না এখানে আছে না এখানে আছে না এখানে আছে। কথা বুঝতে পারছো? তাহলে প্রথম আমাদের যে ভাগটা আসবে যে সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে লিখো, সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে। আমি কথাগুলো একটু শর্ট শর্ট করে লিখবো, বুঝে নি। হ্যাঁ, সংখ্যার ভিত্তিতে এগুলা কিন্তু মাস্ট পড়তে হবে, গতটাই ব্যাখ্যাগুলো পড়তে হবে, কারণ অ্যাডমিশন টেস্টের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা দেখো, তাহলে সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে লিখো 5 প্রকার। সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে মূলত কয় প্রকার? 5 প্রকার। নাম্বার 1 লিখো মনোসেন্ট্রিক। মনোসেন্ট্রিক। আচ্ছা, মনো মানে কত বলো তো? এক না? তার মানে একটা মাত্র সেন্ট্রোমিয়ার থাকবে, ঠিক আছে? কয়টা সেন্ট্রোমিয়ার থাকবে? একটা সেন্ট্রোমিয়ার থাকবে। এইখানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কথাটা যে বেশিরভাগ প্রজাতিতে এই মনোসেন্ট্রিকটা দেখা যায়, ঠিক আছে? লেখা হলো বেশিরভাগ প্রজাতিতে, বেশিরভাগ প্রজাতিতে এই মনোসেন্ট্রিকটা দেখা যায়, ঠিক আছে?
আচ্ছা এরপর তোমরা দেখো লেখা হয়েছে ডাইসেন্ট্রিক। আচ্ছা তোমরা কিন্তু সম্পূর্ণ কথাটা লিখবা ডাইসেন্ট্রিক, আমি ইয়ার জন্য একটু শর্ট করে লিখতেছি। আচ্ছা একটা জিনিস দেখো তো, যদি বলি গম, এখানে কয়টা ওয়ার্ড আছে? দুইটা ওয়ার্ড না? দুইটা মানে কি, এখানে ডাই মানে কত? দুইটা, তাহলে এখানে কি গম, বুঝলে কত? দুইটা আছে, 1 2 বাস। এরপরে দেখো পলিসেন্ট্রিক। পলিসেন্ট্রিক, আচ্ছা পলি মানে কত বলো তো? অনেকগুলো। অনেকগুলো না? আচ্ছা তাহলে এইভাবে মনে রাখবা, কলা কলা। এই যে পলি পলি, বুঝতে পারছো? উদাহরণগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার করছি। আমাদের কিন্তু বলতে হবে কি, একই সাথে যাতে এইচএসসি টাও কমপ্লিট হয়, তার সাথে কি অ্যাডমিশনটাও আমাদের যেটা, হ্যাঁ। তো এই জন্য এই যেগুলো আমাদের কনসেপ্টগুলো আছে এগুলো ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমরা বললাম ডাই হচ্ছে দুইটা বানান, ডাই মানে দুই, বাস। তারপর বললাম কলা কলা, আরেকটা মনে রাখবে পলি মাটির কলা, এরকম কিছু একটা বলে না? তো যা ওইটা না থাকলে এটা মনে থাকে, লা লা কলা কলা, ঠিক আছে? কলা কি একটা নাম নাকি? না না, আমরা এমনি মনে রাখার জন্য বলা থাকে, হ্যাঁ। তো কলা কলা, আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের 4 নাম্বার যেটা ডিফিউজ সেন্ট্রিক। ডিফিউজ ডিফিউজ সেন্ট্রিক। আচ্ছা ডিফিউজ মানে কি বলো তো? ফিউজ হয়ে গেছে, বুঝা জানি কত মানে ফিউজ কালো ছিল সেটা শেষ, ঠিক আছে? তো তার মানে এটা হচ্ছে সুনির্দিষ্ট না, মানে এর আকার আকৃতির মধ্যে কোনো সমস্যা আছে বা অন্যান্য যে কোনো সমস্যা থাকতে পারে, হ্যাঁ। মানে এক কথা ভালো না, সুস্থ না, ফিউজ, ঠিক আছে? ফিউজ মুরগি আর কি, তার মানে এটা হচ্ছে সুনির্দিষ্ট না, ঠিক আছে? সুনির্দিষ্ট না। আচ্ছা এখন খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের সময় যে কোশ্চেনটা আসে, আচ্ছা এটাও শেষ করে দিই। আরেকটা দেখো 5 নম্বরে এসেন্ট্রিক। আচ্ছা এসেন্ট্রিক, এটা দেখো তো এসেন্ট্রিক। আচ্ছা দেখো তো এসেন্ট্রিক, আচ্ছা আমি যখন তোমাদেরকে প্রথম দিন থেকে কথা বলছি মানে না, হ্যাঁ এ মানে না, তার মানে হচ্ছে যে সেন্ট্রাল নাই, কিছু সিনিয়র তোমার হচ্ছে ওয়ার্ড ব্যবহার করা হয় যেগুলোর কিছু নির্দিষ্ট মানে আছে, যেমন কাজ, ও কাজ, মানে কাজ মানে এই যে কাজ করে, ও কাজ মানে কি কাজ কাম নেই, কথা বুঝা গেছে? তো এইরকম হলো, মনে করো সেন্ট্রিক মানে অবশ্যই তো আছে, আর এ মানে যেহেতু আমরা কি জানি নাই, সেন্ট্রোমিয়ার নাই। এসেন্ট্রিক মানে কি? সেন্ট্রোমিয়ার, একেবারে সেন্ট্রোমিয়ারই নেই, কথা বুঝতে পারছো? লিখো সেন্ট্রোমিয়ার নাই। আচ্ছা এখন তোমাদেরকে আমি প্রশ্ন করি, যদি এর এইটাতে কি সেন্ট্রোমিয়ার আছে? আছে, কিন্তু সুনির্দিষ্ট না। আছে কিন্তু সুনির্দিষ্ট মানে তো হয় আকার আকৃতির সমস্যা আছে, না অবস্থানের কোনো সমস্যা আছে, একবার নির্দিষ্ট না, ফিউজ মার্কার, কথা বুঝতে পারছো? আর এর একেবারে নাই নাই, বুঝা গেছে কথা? আমাদের সময় যেটা প্রশ্ন আসছিল যে নিচের কোনটির ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট সেন্ট্রোমিয়ার থাকে না, জাহাঙ্গীরনগরে আমাদের সময় কথা বুঝতে পারবে? সবাই যদিও এগুলা পড়বে, হ্যাঁ। মেডিকেলে যদি এইভাবে কোশ্চেন আসে না যে নিচের কোনটি, এইভাবে শুধু ভার্সিটিগুলোতে আসে, মানে ব্যাখ্যাগুলো থেকে, হ্যাঁ। আর মেডিকেলে যেটা আসবে সেটা হচ্ছে নিচের কোনটি সংখ্যার উপর ভিত্তি করে নয়, বুঝলেন এই কথা? মনোসেন্ট্রিক, ডিফিউজ সেন্ট্রিক, তারপরে হচ্ছে এসেন্ট্রিক, আরেকটা মনে করো দিলে সাবমেটা সেন্ট্রিক। সাবমেটা সেন্ট্রিক বুঝতে পারছো? মেডিকেলে হয় এইভাবে কোশ্চেন, আর ভার্সিটিতে হয় কিভাবে? সুনির্দিষ্ট না, কোনটাতে মানে তারপরে এই যে এমসি, এগুলা এমসিকিউ তে আসতে পারে মেডিকেলের জন্য। মেডিকেলে জাস্ট এমসিকিউ, আর কোনটি নয় কোনটি হয়, কিন্তু ব্যাখ্যা খুব কম আসবে না এমনটা না, কিন্তু ব্যাখ্যা কম আসে। আচ্ছা তাহলে এটা আমরা বুঝে গেছি না? আমি আরেকবার বলে দিই, যদি বলা হয় সেন্ট্রোমিয়ারের ভিতরে কয় প্রকার? 5 প্রকার। আর তোমাদের এইচএসসি তে যে এমসিকিউ আছে সেটার জন্য হচ্ছে এইটা 5 প্রকার আর 4 প্রকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকে ভুলাই ফেলে, হ্যাঁ। এখন দেখো তাহলে বললাম যে সংখ্যার উপর ভিত্তি করে প্রথমে মনোসেন্ট্রিক মানে বেশিরভাগ প্রজাতিতে, ডাইসেন্ট্রিক মানে শুধুমাত্র দুইটা প্রজাতিতে, যেমন সরি একটা প্রজাতিতে যেটা হচ্ছে গম, দুইটা ওয়ার্ড দুইটা দিক। তারপর হচ্ছে পলিসেন্ট্রিক কলা কলা, ডিফিউজ সেন্ট্রিক মানে ফিউজ হয়ে গেছে, আছে কিন্তু মানে বাকিটা এখন আছে কিন্তু কি হয়ে গেছে, ফিউজ হয়ে গেছে। তারপর হচ্ছে এসেন্ট্রিক, এ মানে কি সেন্ট্রোমিয়ার নাই, তারপর এসেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার বিহীন। আচ্ছা এবার দেখো সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে, সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিত্তিতে একটু আমরা হাত চালাই, হ্যাঁ তাড়াতাড়ি শেষ করতে হবে। এবার হচ্ছে সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিত্তিতে, তোমরা সবাই এটা জানো সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিত্তিতে কয় প্রকার? 4 প্রকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্ন এইভাবে আসতে পারে। সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিত্তিতে কোনটিতে? সবাই দিয়ে দিবে কয় প্রকার? 5 প্রকার, ঠিক আছে? একটু সাবধান থাকবে ভাই, এটা তো বিজি পরীক্ষার হলে যাই দেখা যায় আসলে ইজি না বিজি, ঠিক আছে? এইজন্য কিন্তু মাথায় রাখতে হবে যে সেন্ট্রোমিয়ারের সংখ্যার ভিত্তিতে যদি হবে তাহলে কত হবে? 5 প্রকার, আর অবস্থার ভিত্তিতে কত হবে? 4। বাংলাগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, হ্যাঁ। 1 2 3 4 কি কি বলো তো? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এখন কথা হচ্ছে ভাই
আমি আমার মন মতো করে মনে রাখবো, কোনো সমস্যা নাই, কিন্তু ঝামেলাটা কোথায় লাগে? ওটা কি আকৃতির? ক্রমান্বয়টা ঠিক রাখার জন্য ভি এল জে আই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ভি এল জে আই, ঠিক আছে? ভি এল জে আই, এইটা সিরিয়ালটা ঠিক থাকবে। এইটাতে টেকনিক মারার কোনো দরকার নেই, যে মানে এই মেটা সাব হ্যান্ড এরকম করার দরকার নেই। হ্যাঁ, মানে কিছু জিনিস আছে আমি আগেও তোমাদেরকে বলছি, যেটা একেবারে কি মুখস্থ রাখা, ঠিক আছে? একেবারে ঠোঁটস্থ, যেটা নিয়ে কোনো কনফিউশন থাকা যাবে না, মানে একটা জিগার আগলে যেতে হবে। কিভাবে এটা যদি কারো যদি খুবই কষ্ট হয় তাহলে আমরা কি দিছি? এক্সক্লুসিভ। কথা বুঝতে পারলে, যদি খুবই কষ্ট হয় তাহলে আমরা কি করতে, এগুলো সবগুলা কেটে এক্সক্লুসিভের মধ্যে লাগাই। আমি যতগুলা দিছি ততগুলা তো আছে, তার সাথে সাথে এক্সট্রা লাগাইতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা বললাম মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এক লাইনে মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, ভি এল জে আই। ওকে, এখানে একটা ইয়া লাগবে। এখানে এই যে যেটা মেটাসেন্ট্রিকটা যেটাতে দেখা যায় সেটা হচ্ছে সোলানাম নিগ্রাম। সোলানাম নিগ্রাম, এটা ভার্সিটির জন্য একটু ইম্পর্টেন্ট। নিগ্রাম নামে একটা উদ্ভিদ আছে, যে উদ্ভিদটার মধ্যে এটা দেখা যায়। এটা বইয়ের মধ্যে একটা হাইলাইট করা আছে, তো এই জন্য একটু আমাদের এটা জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বললাম, মেডিকেলি কোশ্চেনটা কিরকম করে হবে, যে নিচের কোনটি অবস্থানের উপর ভিত্তি করে নয়, বা নিচের কোনটি সংখ্যার ভিত্তিতে নয়। কথা বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। এটা ছিল হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। আচ্ছা, এটা কি সেন্ট্রোমিয়ারের প্রকারভেদ ছিল? না, না, কিসের প্রকারভেদ ছিল? ক্রোমোজোমের। ক্রোমোজোমের প্রকারভেদ কিসের উপর ভিত্তি করে? সেন্ট্রোমিয়ারের উপর ভিত্তি করে। একটা হচ্ছে অবস্থানের উপর, আর একটা সংখ্যার উপর। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে। আর বুঝতে কি ধরি? আচ্ছা, ঠিক আছে। আমি যদি প্রশ্ন করি যে নিচের কোনটি সংখ্যার ভিত্তিতে ক্রোমোজোমের প্রকারভেদ নয়, ঠিক আছে? মেটাসেন্ট্রিক, ডিফিউজ সেন্ট্রিক, মেটাসেন্ট্রিক। আচ্ছা, বাস। আচ্ছা, আমি যদি দুইটা অপশন দিতাম তাহলে কি আগে কিন্তু বলা যাবে না, ঠিক আছে? দুইটা অপশন কিন্তু বিরক্তিকর না। দুইটা আল্লাহ মেডিকেলে দুইটা দাঁড়ানো না, আমাদের সময় তিনটা না চারটা এরকম আসছিল, মানে দুইটা উত্তর ছিল, ঠিক আছে? তো দুইটা উত্তর অবশ্যই দাঁড়াইতে হবে। এখন আমরা ক্রোমোজোমের প্রকারভেদ আমাদের শেষ। এবার আমরা চলে যাব ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ঠিক আছে, ক্রোমোজোমের রাসায়নিক গঠন। ভৌত গঠনটা বলি, ভৌত গঠনটা আমরা এর আগে দিনই পড়ি, কিন্তু এটা ঠিক আছে, এটা তো প্রকারভেদ, প্রকারভেদ করছি আর কি। এখন হচ্ছে যে ক্রোমোজোমের রাসায়নিক গঠন পড়ার সময় আমরা সবাই জানি যে ক্রোমোজোম প্রধানত কয়টা অংশ নিয়ে গঠিত বলো তো? তিনটা অংশ নিয়ে গঠিত। দেখো, এটা অনেক বড় একটা ছক, ছকটা একবারে করতে হবে। কয়টা অংশ বললা তোমরা? তিনটা। দুইটা বলছো? হ্যাঁ, আমি কিছু বলি। আচ্ছা, ঠিক আছে, লেখো। এক নম্বর হলো নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড প্রোটিন, নিউক্লিক অ্যাসিড প্রোটিন আর লিপিড। প্রোটিন, লিপিড। না, মানে সরি, এমএনএস আয়ন। আয়ন কেন কতদিন আমরা বললাম না একটু যে মূলত কি নিয়ে গঠিত? নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন নিয়ে গঠিত। আরেকটা পড়ছিলাম যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম। পড়ছিলাম না কিসের? ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়ন কিসের জন্য রক্ষা কি করে? কাজ কি? এই গঠন অখণ্ডতা রক্ষা করে। অখণ্ডতা। আচ্ছা, মানে ভেঙে যাওয়া, মানে মাথা লকডাউনে মাথার মধ্যে লকডাউন হয়ে গেছে না? আচ্ছা, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম। আচ্ছা, ম্যাগনেসিয়ামটাকে দিলাম না, সমস্যা নেই। ওই আমার একটা স্টুডেন্ট বলতেছে, ভাই ওটা কথা বলিয়েন না তো, বইয়ের মধ্যে 4 মাস থেকে লকডাউন আছে, ঠিক আছে? এই জন্য মনে করেন এই প্রশ্ন ধরাধরি বন্ধ করেন। আচ্ছা, আমি তোমাদের ওই দিন বুদ্ধি শিখাইছিলাম, প্রোটিন কত পার্সেন্ট? প্রোটিন 35 না 55, 55%। ও 55 এর করেছিলাম না? এক এত তাড়াতাড়ি খাইতে গেলে হবে? প্রোটিন হচ্ছে 55%। প্রোপো, হ্যাঁ। এখন প্রোটিনের মধ্যে বলছিলাম, প্রোটিনের মধ্যে দুইটা, একটা হচ্ছে হিস্টোন প্রোটিন, প্রধানত হিস্টোন প্রোটিন, আর একটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। নন হিস্টোন প্রোটিন। আচ্ছা, তোমরা জানো আমি তোমাদেরকে যখন প্রোটিন পড়াইছিলাম, মানে তৃতীয় অধ্যায় পড়াইছিলাম না, তখন বলছিলাম যে সরল যে প্রোটিনটা ছিল অনেকগুলো ছিল না, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটামিন, এরকম ছিল না? তাহলে তোমার একটা ছিল হিস্টোন প্রোটিন, আরেকটা ছিল কি বলতো? প্রোটামিন। মনে আছে? এটা একটু মনে রাখতে হয়, এই কারণে এখানে একটু মনে করাই দিলাম। প্রোটামিন এটা কিসে কাজ করছিল বলতো? কার থাকে এটা? মনে নাই? শ্যামল মাছের শুক্রাণু। যেহেতু শুক্রাণুটা মনে করো একটা ক্রোমোজোমের রিলেটেড না, এই জন্য এই প্রশ্নটা করতে হয়। দেখো, শ্যামল মাছের শুক্রাণুতে এটা থাকে, মানে প্রোটামিন। শ্যামল মাছের শুক্রাণু লেখাটি দেখা যায়? বুঝা যাচ্ছে? আচ্ছা, শ্যামল মাছের শুক্রাণুতে এই প্রোটামিনটা থাকে। মানে বেশি, মানে সবগুলোতে কোন প্রোটিন থাকে? হিস্টোন প্রোটিন। কিন্তু
শ্যামল মাছে যে শুক্রাণু আছে সেখানে কোন প্রোটামিন? হিস্টোন প্রোটিন না মূলত কোনটা? প্রোটামিন, ওইটা সবচেয়ে বেশি পরিমাণে থাকে। আচ্ছা, এরপরে আমাদের প্রোটিনের কাজ শেষ, আয়রনের কাজ শেষ, ঠিক আছে? আচ্ছা, আমি এটা মিশাই দেব কিছুক্ষণ পর, কারণ আমাদেরকে এইখানে জায়গা লাগবে অনেকটা। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। তোমরা সবাই, আমি যদি প্রশ্ন করি যে নিউক্লিক অ্যাসিডের মধ্যে মূলত আমরা কোন দুইটা করি বলো তো? ডিএনএ আর আরএনএ, কারণ ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর রাইবোনিউক্লিক অ্যাসিড। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকে মনে রাখতে পারেন। আমি যেমন একবার প্রশ্ন করছিলাম যে তোমার নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে ভাইরাস কত প্রকার? দুই প্রকার ছিল না, ডিএনএ আর আরএনএ ভাইরাস। অনেকে মনে রাখে, আচ্ছা নিউক্লিক অ্যাসিডটা কোনটা জানো ছিল? আর প্রকার ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড আর কি রাইবোনিউক্লিক অ্যাসিড। তারপরে নিউক্লিক অ্যাসিড কথা আছে মানে কি? ডিএনএ আর কি আরএনএ। ওকে, তাহলে হচ্ছে নিউক্লিক অ্যাসিডের কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ডিএনএ, আমাদের এইগুলো নিয়ে বিস্তারিত কিছু বলতে হবে। আর আরেকটা কি? আরএনএ। আর এই অধ্যায়টা খুব বিরক্তকর না? তবে মজা আছে, অনেক ভালো করেই আলহামদুলিল্লাহ আমরা করে ফেলেছি। তো ভালো করে পিছনের ইয়াগুলো আরেকবার ভালো করে পড়বা, ঠিক আছে? তাহলে এখন দেখো, এই যে আমরা বললাম ডিএনএ আর আরএনএ খুবই গুরুত্বপূর্ণ। আমি গতদিন তোমাদেরকে বলছিলাম, আমাকে একজন বলছিল, আসাদুজ্জামান বলছিল, আমি গতদিন তোমাকে ডিএনএ কত পার্সেন্ট বলছিলাম বলো তো? ডিএনএ 35%। কিন্তু মূলত এটা হবে 45%। হ্যাঁ 10% কই হারিয়ে গেল। হ্যাঁ, আমি বলতেছি 10% কই হারিয়ে গেল। আসলে এর আগে যে কোশ্চেন ছিল, বেশ কয়েক বছর আগের কোশ্চেন, মেবি ডাটা মেডিকেলে আসছিল, ওইখানে অপশনে কিন্তু 35% ছিল। ঠিক আছে, আমি এই জন্য প্রথম দিন কিন্তু আমাদের মেইন ডিএনএ পড়া ছিল না, তাই না? প্রথম দিন এই জন্য তোমাদের দিয়ে দিয়েছি। যদি কোনো কারণে মনে করো স্যাররা ওই কোশ্চেনটা রিপিটেশন করে দেয়, তাহলে তো তোমরা চিন্তা করো 55 আর 35, ওইখানে 45 অপশনই ছিল না। তোমরা প্র্যাকটিসটা দেখতে পাবো, প্র্যাকটিসের কোশ্চেনটা আছে, ঠিক আছে? তাহলে আমাদের বিষয় হচ্ছে যদি 35 থাকে তাহলে আমাদের কোনটা দাঁড়াইতে হবে? 35 দিতে হবে, কিন্তু আমাদের বইগুলোতে আছে 45%। ঠিক আছে, তাহলে আরেকবার বলো তো। আমি বলতেছিলাম যে মনে করো একটা কোশ্চেন আসলে পূর্বে, ওটা হয়তো পুরাতন বইগুলোতে এইটা ছিল হয়তো বা, সেটা ছিল 35 আর 55, ঠিক আছে? কিন্তু নতুন যে বইগুলো আছে, আমাদের বইতেও এটা ছিল 45%। আমি তোমাদেরকে দুইটাই জানিয়ে দিলাম, যদি অপশন 45 না থাকে তবে ইনশাআল্লাহ এখন যদি বইগুলোতে কারেকশন চলে আসছে, তাহলে কোনটা হবে? 45 হবে। আর যদি কোনো কারণে 45 ভুল করে মিস্টেক হয়ে যায় তাহলে কোনটা হবে? 45 না হওয়ার চান্স বেশি ইনশাআল্লাহ। তবে তোমরা মাথায় রাখো মূলত কোনটা? 45 অপশন না থাকলে 45। ওকে, তার জন্য আমরা মনে রাখবো 45%। আর আরএনএ থেকে 0.2 থেকে 1.4%। শুনো, ভুল করেও কিন্তু এটাকে কেউ ভাগ বুঝবে, তোমার গ্রাম বুঝবা না। 0.2 থেকে 1.4 গ্রাম অসম্ভব। ভাগ, শতকরা এত ভাগ, কথা কি বুঝতে পারছো? 1%, নট ভাগ। মনে থাকবে? আচ্ছা, এখন আমাদের একটু নিচে যাইতে হবে, এই জন্য আমরা একটু এই বিষয় এই পাশ থেকে আমরা একটু ওই পাশে চলে যাবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে দেখো, ডিএনএ মূলত আমরা এখানে একটু টান দিয়ে দেখি। হ্যাঁ, আমরা একটা পড়বো, ডিএনএ পড়লে আরএনএ গঠন সেম, ঠিক আছে? তাহলে আমরা একটু বলি যে এই যে ডিএনএ মূলত যেটা ছিল, ডিএনএ কি কি নিয়ে গঠিত বলো তো? মূলত তিনটা কি নিয়ে গঠিত বলো? নিউক্লিক অ্যাসিড সব খাই ফেলাইছো? নাইট্রেট ছিল না? হ্যাঁ, ফসফেট, নাইট্রোজেন বেস 5 কার্বন বিশিষ্ট শর্করা, কার্বন বিশিষ্ট শর্করা, আর কি ছিল? নাইট্রোজেন নাইট্রোজেন বেস। এটা মনে থাকে বেশিরভাগ স্টুডেন্টের। ওগুলো প্র্যাকটিস আচ্ছা, নাইট্রোজেন বেস। ছিল এখানে প্যাকেজ। আচ্ছা দেখো, তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করা বলতে মূলত ডিঅক্সিরাইবোজ যেটা আছে, যেহেতু এটা তোমার ডিএনএ করতেছি আমরা, তাই না? ডিঅক্সিরাইবোজ এইভাবে লিখে দাও, ডিঅক্সিরাইবোজ। দেখো বেশি করে ছোট হয়ে যাচ্ছে নাকি? তাহলে 5 কার্বন বিশিষ্ট শর্করার মধ্যে মূলত যেটা আছে সেটার নাম কি? ডিঅক্সিরাইবোজ। আর নাইট্রোজেন বেসের মধ্যে আমাদের এখন কাজ করতে হবে। এখন দেখো, তোমাদের এখানে একটা বেসিক বলে রাখি, সেটা হচ্ছে যদি শুধু এই দুইটা থাকে তাহলে সেটাকে বলে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড, হ্যাঁ? আর যদি তিনটাই থাকে তাকে কি বলে? নিউক্লিওটাইড। কথা বুঝতে পারছো? মাঝে সাথে কোশ্চেন আসে, নিচের কোনটি নিয়ে নিউক্লিওসাইড গঠিত, বুঝতে পারছো? যদি বলে সাইড তাহলে শর্করা আর কি নাইট্রোজেন বেস, যখন ফসফেট লেগে যাবে তখন কি? নিউক্লিওটাইড। তোমরা পড়ো নাই যে পলিনিউক্লিওটাইড, এরকম পড়ছো না? তার মানে যখন ডিএনএ কথা বলবো মূলত তিনটাই নিয়ে গঠিত। প্রথমে কি হয়? প্রথমে নিউক্লিওসাইড গঠিত হয়, নিউক্লিওসাইড গঠিত হওয়ার পর নিউক্লিওটাইড গঠিত হয়, তার সাথে সাথে ফসফেট যুক্ত হয়, ফসফেট যুক্ত হওয়ার পর নিউক্লিওটাইডটা গঠিত হয়। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন নাইট্রোজেন বেসের মধ্যে
শুনো, নাইট্রোজেন বেস, বেস মানে কি বলতো? ক্ষার। ভিত্তি। খারাপ বলতেছি base না, মানে বেস খারাপ। মানে ভিত্তি না, আমরা গণিত করতেছি, ঠিক আছে, আমরা কেমিস্ট্রি করতেছি। আচ্ছা, বায়োলজি কেমিস্ট্রি মিল না, তাহলে Base, হচ্ছে খুব মিল। বেস মানে হচ্ছে ক্ষারক, হ্যাঁ। তো ক্ষারকের মধ্যে যখন বন্ডগুলো লাগে এর উপর ভিত্তি করে, মানে বন্ডের উপর ভিত্তি করে, বন্ধন এর উপর ভিত্তি করে দুইটা হয়। একটা হচ্ছে দুইটা, মানে দুইটা যদি রিং থাকে, দুইটা বন্ড থাকে, তাহলে একটা বলা হয়, আর যদি তিনটা বন্ড থাকে তাহলে আরেকটা বলা হয়। এখন দুই রিং বিশিষ্ট যেগুলো আছে সেগুলোকে বলা হয় কি? পিউ হাইড্রোজেন। ও হ্যাঁ, পিউরিন। পিউরিন। আর তিনটার পাইরিমিডিন। 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 হ্যাঁ, মনে আছে। আচ্ছা, দেখো, পিউরিন আর পাইরিমিডিন। আচ্ছা, অনেকে কনফিউজ হয় যে দুই রিং বিশিষ্ট কোনটা, তিন রিং বিশিষ্ট কোনটা। লেখাটাই বড়। হ্যাঁ, এই তো সবার আমার স্টুডেন্ট সব শিখে গেছে। লেখাটাই বড়। এটা হচ্ছে দুই লেখা ছোট, তিন লেখা বড়। ওকে। এখন এই যে পিউরিনের মধ্যে আমাদের বেশ কিছু অংশ আছে, এইগুলো নাম মনে রাখতে হবে। হ্যাঁ, কি? এডিনিন, এটি গ্লুটামিন, গুয়ানিন, সাইটোসিন, এগুলো আমরা মুখস্থ থেকে জানি। সাইটোসিন, থায়ামিন। আর তাহলে এগুলা মূলত কয় রিং দ্বারা যুক্ত থাকে? দুই। দুই রিং দ্বারা। এখন শুধু এখানে সেম 1 2 3 4, এইখানে জাস্ট থায়ামিনের জায়গায় কি থাকে বলতো? ইউরাসিল। ইউরাসিল। আচ্ছা, এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, তাহলে তিনটাই আমাদের কি বলতো? সেম না? দেখা যাচ্ছে ইউরাসিলটা। সেম। আচ্ছা, এইখানেও তিনটা সেম, এইখানেও তিনটা সেম। ঝামেলাটা কোথায় লাগে? নিচের কোনটি পাইরিমিডিনের অংশ, মানে আরএনএ তে পাইরিমিডিন থাকে। ও হ্যাঁ, তোমাদের পিউরিন, পাইরিমিডিন। এখন তোমার হচ্ছে ইউরাসিল। এই এখানে একটা ভেজাল মিশিয়ে দাঁড়াও। আরএনএ এর ক্ষেত্রে এডিনিন, গুয়ানিন, পাইরিমিডিনের অংশ হচ্ছে সাইটোসিন, থায়ামিন। আবার বলবো সাইটোসিন। না, আমি মনে করছি এটা আবার সংস্করণ আছে কি বলে। না না না, সংস্করণ না। মানে বোর্ডটা ছোট ভাগারে এই ঝামেলাটা আছে, ঠিক আছে? আমি মনে করছি যে এটা চলে গেছে একবার। এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। পিউরিনের ক্ষেত্রে এইটা, পাইরিমিডিনের ক্ষেত্রে এইটা, ঠিক আছে? আর তোমার যখন আমরা ইয়াটা চলে যাব, আরএনএ ওইটা তো কাহিনীটা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হচ্ছে এডিনিন, গুয়ানিন আর পাইরিমিডিনের ক্ষেত্রে কি? সাইটোসিন, থায়ামিন। এখন এই তিনটা আরএনএ এর ক্ষেত্রে কি? সেম। মানে পিউরিনে ওই এডিনিন, গুয়ানিনই থাকবে, সাইটোসিনে, পাইরিমিডিনের ক্ষেত্রে সাইটোসিনে থাকবে। কিন্তু থায়ামিনের কোনটা জায়গায় আমাদেরকে ইউরাসিল। বাদ দিতে হবে? থায়ামিন। থায়ামিনটা আমাদেরকে বাদ দিতে হবে। ওটা ঠিক বলে আছে? ইউরাসিল। এই থায়ামিনটার জায়গায় জাস্ট ওখানে কি চলে আসবে? ইউরাসিল। যদি কি বলি বলতো? আরএনএ। RNA। তাহলে আমরা যদি প্রশ্ন করি আরএনএ এর ক্ষেত্রে পাইরিমিডিন গ্রুপের কোনটি থাকে? থাকে। বোঝা গেল? তখন কি হ্যাঁ, কোনটি থাকে? তাহলে তখন কি থায়ামিন হবে? না। না, তখন কি হবে? ইউরাসিল। মানে তোমরা আবার নতুন করে আরেকটা লিখবা, আরএনএ। কি দিয়ে গঠিত? তিনটা। ফসফেট দিয়ে গঠিত, 5 কার্বন বিশিষ্ট শর্করা। কিন্তু তখন আর ডিঅক্সি রাইবোজ হবে না, তখন ডিঅক্সিটা কি? বাদ যায়। তখন সেটা কি হবে? রাইবোজ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর নাইট্রোজেন বেস দিয়ে গঠিত। নাইট্রোজেন বেসের মধ্যে কি কি আছে? পিউরিন, পাইরিমিডিন, এডিনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল। থায়ামিন, দেন ইউরাসিল। ইউরাসিল, হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ দেখো, ইউরাসিল বানানটা কয়টা ওয়ার্ড আছে দেখো তো? 1 2 3 4 5। এটা তো কয়টা আছে দেখো তো? 1 2 3 4 না? হ্যাঁ। যার একেবারে মনে থাকে না। আর ঝামেলাটা হয় কোথায়? পরীক্ষা হলে যে থায়ামিন, ইউরাসিল, ঠিক আছে? তো এডিনিন, গুয়ানিন, সাইটোসিন তো একই থাকবে, তাই না? ঝামেলা হবে কোথায়? হয় থায়ামিন না হয় কি? ইউরাসিল। তাহলে এখানে হচ্ছে 4টা ওয়ার্ড, এখানে কি 5টা ওয়ার্ড। পাইরিমিডিন বড় না পিউরিন বড়? পাইরিমিডিন। পাইরিমিডিন। তার মানে এটার সাথে এটা। কার ক্ষেত্রে? আরএনএ এর ক্ষেত্রে। ভাই, অপশন দেখলে বুঝে যাবে। আরেকবার, মানে যখন তোমার অপশনের মধ্যে দিল যে নিচের কোনটি ডিএনএ তে অনুপস্থিত থাকে, হ্যাঁ। কথা বুঝতে পারলে? এডিনিন, গুয়ানিন, সাইটোসিন। আমরা জানি এই তিনটা প্রত্যেকটাতে কি Common। কমন। বুঝা যাবে কথা? আরএনএ তো কমন, ডিএনএ তো কমন। এডিনিন, গুয়ানিন, সাইটোসিন। ঝামেলা কোনটাতে? হয় থায়ামিন না হয় ইউরাসিল নিয়ে। তাহলে থায়ামিন বানানটা কি? ছোট। এটা কার সাথে থাকে? পিউরিনে থাকে। কার ক্ষেত্রে? ডিএনএ এর ক্ষেত্রে। আর তোমার ইউরাসিল বানানটা বড়, আরএনএ এর ক্ষেত্রে। তাহলে ওটা কি থাকবে? ইউরাসিল, নট থায়ামিন। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডিএনএ তে থাকবে থায়ামিন আর আরএনএ থাকবে ইউরাসিল। ওকে? মানে যে 4টা, রেজাল্ট থাকবে 5টা। আচ্ছা, এবার তোমরা একটা নোট লিখবা। লেখো নোট। নোট। আচ্ছা ভাই, একবার বলুন তো এখানে কোনটা? কি হলো? 4টা 5টা ওয়ার্ড। 5টা ওয়ার্ডের বেশি হয়েছে পাইরিমিডিন,
দিশা হয়ে গেছে এখন। মানে যখন পিউরিন, আচ্ছা এখানে আসলে ছোট করে লিখছিলাম দেখি মিশাও লিখেছিল পিউরিন গ্রুপের মধ্যে তোমার মনে করো পিউরিন আর পাইরিমিডিন, হ্যাঁ এখন এই পাইরিমিডিন আর পিউরিনের ডিএনএ এবং যখন আরএনএ বলবো হ্যাঁ। দুইটার ক্ষেত্রে মনে করো পিউরিনের গ্রুপ কি এডিনিন গুয়ানিন, ঠিক আছে? এটা ডিএনএ তো সেম আরএনএ তো সেম। যখন আমরা পাইরিমিডিনে যাব কি আরএনএ নট ডিএনএ, হ্যাঁ। ঠিক আছে? তখন মনে করো সাইটোসিন তো আছে, আচ্ছা ডিএনএ তো পাইরিমিডিন গ্রুপে কি থাকে সাইটোসিন থাকে, কিন্তু যখন একটা ইস্যু ঝামেলা লাগে যখন ডিএনএ হবে তখন এই পাইরিমিডিন গ্রুপটাতে হবে থায়ামিন, ঠিক আছে? কোন গ্রুপে পাইরিমিডিন পাইরিমিডিন ডিএনএ এর ক্ষেত্রে, ঠিক আছে? ডিএনএ এর DNA ক্ষেত্রে। এর আর যদি সেটা হয়ে যায় আরএনএ আরএনএ তাহলে ক্ষেত্রে পাইরিমিডিন আমরা ইউরাসিল। ইউরাসিল তাহলে ছোট ওয়ার্ড বড় ওয়ার্ডের কোনো কি হলো কোনো কি হলো ওকে মনে থাকবে? আর যদি তোমার মনে করো এইটারই কনফিউজ, আচ্ছা এইটা নিয়ে কনফিউজ হচ্ছে যে থায়ামিন ডিএনএ তে না, এইটারই কনফিউজ না হচ্ছে না একদম না। যদি কনফিউজ হয় বাবা এই জানি তো জন্য কনফিউজ হচ্ছে। আচ্ছা রা মনে করো একটা রো আছে, হ্যাঁ রাইবো আরএনএ তে রো আছে না, হ্যাঁ ডিএনএ তে কি রো আছে কোনো, না। থায়ামিনে কোনো রো আছে না। না আর কোনো সমস্যা? ক্লিয়ার হয়ে গেছে। বুঝছো ক্লিয়ার হয়ে আছে? তার মানে থায়ামিনে কোনো রো নাই, ডিএনএ তে কোনো রো নাই, আরএনএ তে রো আছে, ইউরা দিলে রো আছে, বাস। এইটা প্রমাণ তখন যে ভাই এটা নিয়ে সমস্যা আছে আমাকে। আচ্ছা ঠিক আছে দেখো এরপরে আমাদের হচ্ছে নোট। নোট কি লেখো? ক্রোমোজোমের 90 ভাগ, ক্রোমোজোমের 90 ভাগ ডিএনএ ও হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত এবং 10 ভাগ আরএনএ এবং নন হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। হ্যাঁ ক্রোমোজোমের 90 ভাগ ডিএনএ ও প্রোটিন দ্বারা গঠিত, হিস্টোন প্রোটিন দ্বারা গঠিত। আরএনএ এবং নন হিস্টোন 10%। 10% আরএনএ এবং 1% এই দেখি চেষ্টা করব অসাধারণ অসাধারণ। এটা কি বলে ডাবল হেলিক্স? ডিএনএ ডাবল। আচ্ছা ঠিক আছে এটা জানতে হবে। নয়ন ভাই প্রথম আগে শিখাইছিল দুই ইয়াতে। এটা বললাম তো হ্যাঁ। আচ্ছা ঠিক আছে তাই তারপরে ভালো হয় না যদি অতটা নিজেরটুকু ভালো হয়েছে, উপরেরটা একটু ভেস কাটি গেছে। সিঁড়ি একটু বাঁকা বলে তো ভাই। উপরেরটা তো আমাদের লাগবে না, এখন আমরা চলে যাব এটা নোট লিখছো না? এবার ডাবল হেলিক্সের দৈর্ঘ্য সম্পর্কে দেখো ডিএনএ ডাবল হেলিক্স, হ্যাঁ খুবই কনফিউশন। ডিএনএ দৈর্ঘ্য এটা নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে খুবই কোশ্চেন আসে অ্যাডমিশন টেস্টে, খুবই কোশ্চেন আসে, হ্যাঁ এইজন্য এটা আমরা ভালোভাবে করতে হবে। একটু হাত চালাও আচ্ছা দেখো তাহলে আমাদের এই ডাবল হেলিক্সের মধ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা একটু আগেই বললাম যেহেতু এখানে দুইটা হেলিক্স আছে তাহলে এটা কি ডিএনএ না আরএনএ? এটা ডিএনএ। অবশ্যই ডিএনএ। এই যে একটা হেলিক্স এটা কি আরেকটা, ঠিক আছে? এখন বিষয় আমাদের যেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদেরকে যেটা মনে রাখতে হবে, এখানে তোমরা দেখবে যে ডিএনএ ডাবল হেলিক্সের বৈশিষ্ট্যগুলো ওইয়ের মধ্যে আছে, ওইটা এমনি একটু রিডিং করে ফেলবা। আমাদের যেটা গুরুত্বপূর্ণ যে এটার দৈর্ঘ্য কত, তারপরে কোনটা কত, এই মানটা এক কথায় শেষ, ঠিক আছে? মনে করো এটা হচ্ছে একটা গোটাটাই একটা বিল্ডিং, ঠিক আছে? সম্পূর্ণ বিল্ডিং একটা, এই বিল্ডিংটার দৈর্ঘ্য কত বলো তো? 34 আর্মস্ট্রং। 34 অ্যাংস্ট্রম, হ্যাঁ অ্যাংস্ট্রম। এখন শুনো তোমাদেরকে কিন্তু এটাকে যদি আমরা ন্যানোমিটারে করি তাহলে কত হবে বলো তো? 3.4 না 340? 340 না? না ন্যানোমিটার হচ্ছে যে ন্যানোমিটার ইয়া হবে না? ন্যানোমিটার বেশি মনে হয় আচ্ছা ঠিক আছে দেখো কত হবে কত? এর মধ্যে 340 তুমি কত? আমি তো কনফিউজ, আমার মনে হচ্ছে 3.4। 3.4 ন্যানোমিটার কত তোমার? আচ্ছা ঠিক আছে দেখো ন্যানোমিটার বেশি না কম এখন আমি তোমাদেরকে বলি শুনো ঝামেলাটা যেখানে হয় মানে এটা কিভাবে মনে রাখবা অ্যাংস্ট্রমের মধ্যে আর ন্যানোমিটারের মধ্যে ঝামেলাটা কত তোমরা এইভাবে মনে রাখবে ক্লিয়ার করতেন তো। আচ্ছা ক্লিয়ার করতে সমস্যা মনে করো 1000 আছে ঠিক আছে দেখা যাচ্ছে 1000 কে 1000 আছে এখন যদি তুমি 1000 কে টু দি পাওয়ার দি করো তাহলে কি রকম হবে বলো তো 10 to the 3 1 * 10 to the power 3 হবে না 1 1 * 10 to the power 3 ঠিক আছে আচ্ছা এখন দেখো তো দশমিকটা কি সামনে ছিল না পিছনে ছিল পিছনে ছিল তাহলে আমি কোন পাশে আসছি বামে আসছি না ডানে গেছি বামে আসছি 1 2 3 দেখো যত বামে আসছি তত পাওয়ার কি প্লাস হচ্ছে না মাইনাস হচ্ছে প্লাস মানে বিষয়টা কি রকম একটু কনসেপ্ট জীবনে রাখেন বর্তমান পৃথিবীতে যে যত বেশি খারাপ কাজ করবে যত বাস দিতে পারবে তত কি হবে সম্পদ সে উপরে উঠবে পারবে কথা বলছো হ্যাঁ এই হলো বিষয় এভাবে মনে রাখবে যে যত বামে যাবা তত কি হবে
পারবে বামেতে বাস। খ্যাতি পারবে বামে বাস। হ্যাঁ। আচ্ছা আমার স্টুডেন্ট খুব টেকনিশিয়ান ঠিক আছে তাহলে হচ্ছে যে যত বামে আসবে তত বাড়বে ওকে তাহলে এখন দেখো মনে করো যে 34 ইনটু 10 টু দি পাওয়ার অ্যাংস্ট্রম মানে 10 টু দি পাওয়ার 10 সবাই জানো তাই না হ্যাঁ। এখন আমি এই দশমিকটাকে তোমার একটু বামে আনলাম তাহলে +1 যোগ হবে না -1 যোগ হবে +1 +1 যখনই +1 হয়ে যাবে তার মানে কত -9 না 9 তার মানে এই দশমিকটাকে এইখানে এনে দিলাম 10 ইনভার্স 9 তাহলে কত হলো ক্লিয়ার হইছে এবার হয়েছে। হয় নাই না এটা মুখস্থ করে আমি উল্টা লিখছি। মুখস্থ তো করা যাবে না রে বাবা এই জন্যই খালি সময় মনে বাইরের জন্য মুখস্থ না ওটা একটা প্রচলিত প্রথা হয় সবাই বলে বাইরে থেকে বুঝতে পারে মুখস্থ না আসলে ওয়ার্ডটা হবে মনে রাখা এর আগে আমি বলছি না যে তুমি মনে রাখতে পারতেছো কিনা আরে ভাই যদি ওইরকম মুখস্থ হইতো তাহলে গণিত মানুষ বেশি মুখস্থ না ঠিক আছে অন্তত আমার মতো মানুষ না আচ্ছা ঠিক আছে না রে ভাই একটা মনে করো অঙ্ক তো 3 4 বার 5 বার না করলে কি মনে থাকে না ভাই। অবশ্যই না তাহলে বায়োলজি কিভাবে তোমার একবার করলে মনে থাকে তাই না অবশ্যই তো বেশি করে করতে যদি গণিতে মনে না থাকে তাহলে বায়োলজিও তো বারবার করতে হবে তাই না এটা হলো বিষয় তার জন্য ওয়ার্ডটা আসলে মুখস্থ না ওয়ার্ডটা কি বুঝে মনে বলো। রাখা বুঝে বলো। আচ্ছা তাহলে আমরা বললাম 34 সেন্টিমিটার বাট এটা হিসাবটা আমরা আশা করি বুঝতে পারছি এরপর আমাদের মূল যেটা থাকে তাহলে যদি বললেন যে ডিএনএ ডাবল হেলিক্সের দৈর্ঘ্য কত 34 অ্যাংস্ট্রম অ্যাংস্ট্রমটা আগে মাথায় রাখবা দেন ন্যানোমিটার না প্যানোমিটার সেটা পরে দেখা যাবে ঠিক আছে এরপর আমাদের দেখো এই যে গোটা যে দৈর্ঘ্যটা আছে মনে করো এই বললাম এটা বিল্ডিংটা হ্যাঁ তো এই গোটা বিল্ডিংটার মধ্যে 10টা তালা আছে মনে করো 10টা নিউক্লিওটাইড আছে নিউক্লিওটাইড তাহলে আমরা বললাম যে একটা তালার মধ্যে মানে সরি একটা গোটা বিল্ডিং এর মধ্যে কয়টা নিউক্লিওটাইড আছে 10টা নিউক্লিওটাইড আছে এখন কথা হচ্ছে যদি 10টা মনে করো এইটা একটা একতলা এটা আরেক তালা তারপর নিচে এইভাবে 10টা তালা আমি মনে করো কয় তালা দেখাইছি 3 তালা দেখাইছি হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে যে যদি 10টা তালার দৈর্ঘ্য 34 অ্যাংস্ট্রম হয় তাহলে একটা তালার দৈর্ঘ্য কত 3.4 10 দিয়ে ভাগ করে দেবো চিত্রের মধ্যে যদি এরকম উঠাইতে বিশেষ করে এই জিসিতে এই কাজটা করে মনে করে এইভাবে একটা দিছে দি তোমাদের এইভাবে দাঁড়াইছে এতটুকু দৈর্ঘ্য কত 3.4 কথা বুঝতে পারবে তাহলে এখন হবে কত 3.4 অ্যাংস্ট্রম অনেকে বলবে 3.4 অ্যাংস্ট্রম কেন হবে 3.4 ন্যানোমিটার না 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 আরে ভাই 34 ন্যানোমিটার না কথা কি বুঝতে পারছো ঝামেলাটা কোথায় তার মানে গোটা তোমরা জাস্ট মনে রাখবে অ্যাংস্ট্রম দিয়ে যখন ন্যানোমিটারের কথা বলবে তখন আমি ন্যানোমিটারে রূপান্তর করে নিব ঠিক আছে কিন্তু আমি আগেই মনে রাখবো না যে আচ্ছা 34 ন্যানোমিটার তাহলে 0.34 ন্যানোমিটার এমন না এখন যদি আমি এটাকে ন্যানোমিটার করি তাহলে কত হবে আরো কমে আনবো, 0.0 তাহলে 0.34 ন্যানোমিটার আরেক বানানে আমি দিলাম কথা বুঝতে পারবে তাহলে এইগুলা তোমার কিন্তু মনে রাখার দরকার নাই তোমরা মনে রাখবা কি অ্যাংস্ট্রমটা 34 অ্যাংস্ট্রম 3.4 অ্যাংস্ট্রম ঠিক আছে জাস্ট একটা একক ন্যানোমিটার মনে রাখার দরকার নেই কারণ আমরা তো ন্যানোমিটার বার করতে একটা পারি নিউক্লিওটাইডের দুটো হ্যাঁ যদি একটা বলে এটা চিত্র দিয়ে দেখাই একটা তালার আর কি। ঠিক আছে তাহলে 10টা একটা গোটা বিল্ডিংটা কয়টা নিয়ে গঠিত 10টা নিউক্লিওটাইড নিয়ে তার মধ্যে একটা দৈর্ঘ্য কত 3.4 অ্যাংস্ট্রম ওকে আচ্ছা ভাই আপনি যে ডাবল হেলিক্স বলতেছেন মানে হচ্ছে ওই যে দুইটা দাগ তার এটা একটা হেলিক্স এটা আরেকটা হেলিক্স ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে যেটা করতে হবে এখন তোমরা মনে রাখবা তাহলে আমরা প্রথমে শিখলাম গোটা বিল্ডিং এর দৈর্ঘ্য কত 34 অ্যাংস্ট্রম তারপর হচ্ছে যে তোমার একটা বিল্ডিং একটা একতলার দৈর্ঘ্য কত 3.4 অ্যাংস্ট্রম এখন আমাদের আরেকটা লাগবে সেটা হচ্ছে যে বেশ যদি বেশ কথাটা থাকে এইগুলাতে সবগুলো থাকবে দৈর্ঘ্য যখনই বেশ কথাটা থাকবে তখনই 20 কথাটা থাকবে মনে থাকবে না 20 অ্যাংস্ট্রম ধরে ন্যানোমিটার অ্যাংস্ট্রমই ছিল ঠিক আছে আচ্ছা তারপরে একটু দেখি তবে 20টা ঠিক আছে আমি এটা শিওর যদি অ্যাংস্ট্রম করতেছ তাহলে সব প্রত্যেকটার বেশ হ্যাঁ এটা হ্যাঁ তাহলে যদি বেশ থাকে যদি তুমি ডিএর যদি বেশ কত তাহলে হচ্ছে 20 অ্যাংস্ট্রম ঠিক আছে আচ্ছা আরেকটা আছে ওজন তোমরা একটা ওজনটা দেখি 10 টু দি পাওয়ার 6 থেকে কত জানো হ্যাঁ ওকে সামথিং মনে নেই 19 মনে হয় 19 আচ্ছা তাহলে এটা একটু ইয়া করে দিও তাহলে এটা কি আমরা বুঝা গেছে আমি অ্যাডভার্টাইজ দিব আচ্ছা এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ নিশ্চয়ই ছাড়িয়ে গেছিল এর আগে হ্যাঁ তেমন মনোযোগ সবাই করবে ওই যে তাহলে ঝামেলা হইতো গোটা বিল্ডিং এর দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম একটা তালার দৈর্ঘ্য কত মনে করো 10 তালা বিল্ডিং আরে আমি তো 12 তালা তাহলে এটা 10 তালা কম হয়ে ঠিক আছে তাহলে না আসলে এটা কিন্তু হাসির জন্য না ওটা একটা মানে তোমার ডিএনএ 10টা নিউক্লিওটাইড নিয়ে গঠিত আমরা আগে বলছি নিউক্লিওটাইড কি কি নিয়ে গঠিত ফসফেট নিয়ে গঠিত তারপরে 5 কার্বন বিশিষ্ট শর্করা নিয়ে গঠিত সেটা হতে পারে ডিএনএ এর ক্ষেত্রে ডিঅক্সিরাইবোজ আরএনএ এর ক্ষেত্রে কি রাইবোজ আর ইয়ার ক্ষেত্রে কি রাইবোজ
নাইট্রোজেন বেস। Nitrogen ওকে, base। তাহলে এই যে 10টা নিউক্লিওটাইড তাহলে 3.4 ব্যাস থাকলে 20 আর হচ্ছে ওজন 10⁻6 থেকে 10⁻19 একটু দেখি দাও তারপর। আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের কি দৈর্ঘ্য। এখন কথা হচ্ছে এই যে মনে করো ডিএনএ আমরা শিখে গেলাম যে এটা ছিল আমাদের ডিএনএ। এখন এই ডিএনএ তো আমরা এটা ভালোভাবেই জানি ডিএনএ আরএনএ এর মূল কাজ কি, মানে যাতে অনুলিপন ঘটাতে পারে, তাই না? মানে নতুন বৈশিষ্ট্য যুক্ত হতে পারে, পৃথক হতে পারে, এটাই তো নাকি? তাহলে এই ডিএনএ টাকে আমাদের অনুলিপন করতে হবে। এটা মেডিকেলে আসে প্রশ্ন, নিজের কোনটি ডিএনএ অনুলিপনের পদ্ধতি নয় তথাকথিত এই দুইটা আমাদেরকে লিখতে হবে। দেখো ডিএনএ অনুলিপন পদ্ধতি এইটা থেকে না ঘুমাই আসলে পরে সবাই মুখে করে বানিয়ে হবে। ওকে ডিএনএ অনুলিপন পদ্ধতি অনুলিপন পদ্ধতি। আচ্ছা দেখো সবাই তো আমরা ঘুমিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, দেখো ডিএনএ অনুলিপন পদ্ধতির মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আছে ডিএনএ অনুলিপন পদ্ধতি কয়ভাবে করা যায়? তিন ভাবে। এক নম্বরে সংরক্ষণশীল পদ্ধতি, আমি লিখতেছি না, লিখে ফেলো। ও। সংরক্ষণশীল অর্ধ সংরক্ষণ সংরক্ষণশীল ঠিক আছে। দুই নাম্বার হচ্ছে কি অর্ধ সংরক্ষণ। অর্ধরক্ষণশীল, তখন সংরক্ষণশীল তখন অর্ধরক্ষণশীল ওকে রক্ষণশীল। আরেকটা হলো বিচ্ছুরণশীল, তাই না? বিচ্ছুরণশীল। আচ্ছা দেখো বিচ্ছুরণশীল অনুলিপন পদ্ধতি, তাহলে আমরা যেটা ছিলাম যে বিচ্ছুরণশীল পদ্ধতি। হ্যাঁ, বিচ্ছুরণশীল। তাহলে আমরা বললাম যে ডিএনএ অনুলিপনের তিনটা পদ্ধতি, কিভাবে প্রশ্নটা আসতে পারে যে নিচের কোনটি পদ্ধতি নয়। ওকে বাস, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন বিষয় হচ্ছে যে আমরা যেটা বলতেছিলাম, মনে করো এইখানে মূল কাজ কি অনুলিপন করা, তাই না? এখন এই অনুলিপন বা প্রতিলিপনের ক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যখন আমরা নতুন একটা ভাঙতেছে আর একটা কি জড়বে না, ঠিক আছে? তাহলে এই ভাঙা আর জড়াতে অবশ্যই এনজাইমের একটা গুরুত্ব আছে না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো যে এই অনুলিপন পদ্ধতিতে এনজাইম সমূহ অনেক এনজাইম সমূহ ঠিক আছে, অনুলিপন পদ্ধতিতে সাহায্য করে এনজাইম সমূহ। আচ্ছা ঠিক আছে, দেখো এক নম্বরে আমাদের যে এনজাইমটা আসবে দেখো টপোআইসোমারেজ। এনজাইমগুলো কিন্তু মাস্ট জানতে হবে। হ্যাঁ, টপোআইসোমারেজ টপোআইসোমারেজ ঠিক আছে। দুই নম্বরে দেখো হেলিকেজ। এটা হইছে দুই নম্বরে যে এনজাইমের কথা আমরা বললাম সেটা হচ্ছে হেলিকেজ। হ্যাঁ, ডিএনএ হেলিকেজ। যেহেতু আমরা ডিএনএ নিয়ে কাজ করতেছি তাহলে এর কাজ কি তোমার হেলিক্সের প্যাচ খুলে দেওয়া। ওকে, এবার তিন নম্বরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ডিএনএ পলিমারেজ। লাইগেজটা লাস্টে লাস্টে ডিএনএ পলিমারেজ। পলিমারেজ হচ্ছে কো দিয়ে, হ্যাঁ, কি কাজ? প্রুফ রিডিং এ সাহায্য করে। প্রুফ রিডিং এ সাহায্য করে। প্রুফ রিডিং মানে কি নতুন বন্ধন যুক্ত করতে। মনে করে এই যে এটা আছে না, তারপরে আরেকটা সাথে যুক্ত হবে, তাই না? এই যে মনে করে এটা হলো নতুন, এইটাই হলো প্রুফ রিডিং, মানে নতুন যুক্ত করা। ঠিক আছে, যুক্ত করা, নতুন যুক্ত করা, প্রুফ রিডিং। ওকে, আর 4 নম্বরে হচ্ছে লাইগেজ। এটা আমরা সবাই জানি, লাইগেজের কাজ কি? জোড়া লাগানো, জোড়া লাগানো, যুক্ত করা। যেটা নতুন যুক্ত করে এটা জোড়া আর এটা যুক্ত করে। ওকে, তাহলে এর কাজ হচ্ছে প্রুফ রিডিং। এটা মূলত বাংলা আসে না, এটা বাংলাটা হচ্ছে এরকম, আর ইংলিশ হলো প্রুফ রিডিং। পলিমারেজ, প্রুফ রিডিং। আপাতত এই চারটা মোটামুটি মনে রাখতে হবে, বাকিগুলো পড়ে নেবে। হ্যাঁ, তাহলে এই ছিল মোটামুটি আমাদের এই অংশটা। এখন আমাদের এনজাইম গেল। এখন তোমরা একটা নোট লিখবে, নোট ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মেডিকেল একটা কোশ্চেন আসছিল, ঠিক আছে? লেখো, আমরা তখন ডিএনএ করতেছিলাম না? হ্যাঁ, তাহলে লেখো ডিএনএ কে আণবিক ভিত্তি, আণবিক ভিত্তি বা রাসায়নিক ভিত্তি, অথবা আরেকটা আছে, এটা কিন্তু এইখানে নাই, কিন্তু ইয়াতে শেষের মধ্যে আছে মাস্টার প্ল্যান। মাস্টার মলিকিউল, মাস্টার মলিকিউল। এটা বইয়ের মধ্যে আছে, আমাদের ফাসফেটিক ফাসফেটের প্রথম অধ্যায়ে তো আছে না? হ্যাঁ, একটু বড় বড় করে এক জায়গায় আছে। তাহলে হচ্ছে ডিএনএ কে ওইটা ইয়াটা আরেকটা ছিল, ঠিক আছে, এটা হলো জিনোমের ক্ষেত্রে। হ্যাঁ, তো সেটা হচ্ছে যে তোমার আণবিক ভিত্তি, রাসায়নিক ভিত্তি, আর কি বলতো মাস্টার মলিকিউল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমাদের এক জায়গায় তোমার ইয়ার মধ্যে মনে দিছিলাম আমরা। মাস্টার মলিকিউল
DNA এক্সক্লুসিভে আমাদের দেওয়া আছে master plan বলছিলেন। প্রোটিন তৈরির এখানে একটু বলে দিচ্ছি মাস্টার প্ল্যান মাস্টার প্ল্যান প্ল্যান দিছিলাম না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে হচ্ছে এটা হচ্ছে আণবিক ভিত্তি রাসায়নিক ভিত্তি আর এটা হচ্ছে মাস্টার মলিকিউল আমাদের যে এক্সট্রা নামগুলো আছে এই নামগুলো কিন্তু আমাদেরকে মুখস্থ রাখতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাস তাহলে এটা লেখা হয়েছে না না আমরা শেষ করব তাড়াতাড়ি এখন হচ্ছে আমাদের লিখব আমার কোশ্চেন লিখব জিন কাকে বলে আমাদের ডিএনএ আরএনএ এর কাজ শেষ মূল অংশের কাজ শেষ আমাদের দেখো জিন কাকে বলে এই যে প্রথম দিন থেকে পড়া সোজা তো। সোজা তো না ডিএনএ যে অংশ হ্যাঁ বলো ডিএনএ যে অংশ ডিএনএ এর ক্ষুদ্রতম বা খণ্ডাংশ ঠিক আছে ক্ষুদ্রতম অংশ বা খণ্ডাংশ লিখে ফেলো ডিএনএ এর ক্ষুদ্রতম অংশ যা জীবের আণবিক ভৌতিক বা কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে আণবিক ভৌতিক আণবিক ভৌতিক বা কার্যিক একক ঠিক আছে জীবের বংশবৃদ্ধি হ্যাঁ ঠিক আছে বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে এবার আমরা আরেকটা কোন আমার কোশ্চেন করতে হয় সেটা হচ্ছে লোকাস লিখো লোকাস কি বা লোকাস কাকে বলে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে। বাহ খুব ভালো করে আমাদের এই লোকটা আমার তাহলে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে লোকাস বলে ঠিক আছে আপনি পড়াইছিলেন না? পড়াইছি তো অনেকবার আচ্ছা এইখানে অনেকবার না আপনি একবার বলেছেন। এইটা কিন্তু কনফারেন্স জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ ইয়াগুলো আচ্ছা এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জিন নিয়ে কিছু একক লিখো জিনের বিভিন্ন একক এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা এখান থেকে মেডিকেল একটা কোশ্চেন এসেছিল ঠিক আছে জিনের বিভিন্ন একক নাকি নোট করে নেবেন না এটা এমনিতেই লেখো সমস্যা নেই ট্রিপল স্টার দিয়ে দিবো জিনের বিভিন্ন একক লেখা হয়েছে আচ্ছা এক নম্বরে লিখো রেকন খুবই ইজি জিন রিকম্বিনেশনের একক স্ট্রং তারপরে দুই নম্বর লিখো মিউটন মিউটেশনের রেকর্ড আর ব্রথের রিকম্বিনেশন মিউটেশনের একক ঠিক আছে আরেকটা লাগবে সেটা হচ্ছে সিস্টেম আরেকটা রেপ্লিকেশন এটা খুব লাগে না জিন রেপ্লিকেশন একক ওটা লাগে না আরেকটা সিস্টেম জিন কার্যের একক এটা একটু বিস্তারিত যদি ভাই বলতেন কোনটা? সিস্টেমটা যদি একটু বিস্তারিত সিস্টেমটা জিন কার্য কাজ কাম বুঝো না জিন কার্যের এটাই হচ্ছে সিস্টেম কারণ অনেকগুলো কাজের মধ্যে যেটা যদি স্পেসিফিক ভাবে বলে তাহলে রিকম্বিনেশন ঠিক আছে এটার কাজ হচ্ছে যেটা সেটা হচ্ছে এখন মিউটেশন যেটা তোমরা শুনতেছো না যে করোনা ভাইরাস এতবার মিউটেশন করতেছে এটাই হচ্ছে মিউটেশন মানে রূপ বদল করা যেটা ঠিক আছে প্রতিনিয়ত যা আছে তার থেকে নতুন রূপে আবির্ভূত হওয়া, ঠিক আছে তো এই হলো অবস্থা তাহলে নিউটন যে যত ভালো হতে পারে তত বেশি এই জন্য ভ্যাকসিন আবিষ্কার করতে পারতেছে না আজকে একটা করতেছে কালকে আবার নতুন আরেকটা মানে রূপ বদলে ফেলেছে এখন দেখি এমন একটা আসছে যেটার কোনো সিম্পটম নেই ঠিক আছে মানে এই যে সুপার স্প্রেডার যেটাকে বলা হচ্ছে মনে করো আমার কোনো সিম্পটম নেই ঠিক আছে কিন্তু আমি অলরেডি 200-400 কে স্প্রেড করে দিছি ছড়াই দিছি কারণ আমার তো সিম্পটম নাই ঠিক আছে আচ্ছা আমি ছড়াই দিই ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা এরকম ভারতের কি একজন হয়েছে ভাই সুপার স্প্রেডার নামে টেলিভিশনে মারা গেছে মারা যায়নি মারা যাওয়ার আগেই অনেকগুলোকে ইয়া করে ফেলেছে আর কি আচ্ছা যাক তো ঠিক আছে এটা হচ্ছে জিন মিউটেশন তো এইটা তোমার ইয়া আসছিল এইটা মনে আসছিল মেডিকেল জিন মিউটেশনে একক জি ভাই। কোনটি মিউটন মিউটন ঠিক আছে আচ্ছা এখানে একটা নোট লিখুন নোট রেকন ও মিউটনের থেকে সিস্টনের দৈর্ঘ্য বেশি ওটা দৈর্ঘ্যের পরিমাণটা কি ভাই লাগবে আমাদের প্রশ্ন আসতে পারে নিজে কোনটি দৈর্ঘ্য বেশি মানে দৈর্ঘ্যের পরিমাণটা কোনটির পরিমাণ লাগবে না দেওয়াই তো নাই বইয়ে তাহলে লাগবে কিসের এটাই তো। জন্য, ঠিক আছে যেগুলো বইয়ে দেওয়া নাই ওগুলো নিয়ে আমরা কোনো কথা বলবো না। মিউটেশনের থেকে সিস্টেমের Yes. আচ্ছা দেখো আগে যদি এইভাবে আমরা একটু বলি রেকন হচ্ছে কোনো স্পেশাল একটা কাজ এই দেখো জি ভাই। মনে করো রেকন একটা স্পেশাল মনে করো একটা কাজ নিউটন একটা কাজ বাকি যে কাজগুলো আছে সেটা কে করে সিস্টেম System. তাহলে অবশ্যই সিস্টেমে মনে করো এইভাবে মনে রাখবে তাহলে সিস্টেমের কাজ কি অনেক অনেক। বেশি ওকে বাস এটা ছিল আমাদের মোটামুটি এখন একটা জিনিস লিখতে হবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা এখন কিন্তু এগুলো বিচ্ছিন্ন বিচ্ছিন্ন জিনিসগুলো আমি তোমাদের কাছে দেখাচ্ছি হ্যাঁ দেখো আমরা এই যে যতগুলো জিনিস শিখলাম এতক্ষণ আচ্ছা প্রোক্যারিওটিক কোষে ডিএনএ থাকে হ্যাঁ ইউক্যারিওটিক যে কোষ ইউ মানে ইউ যেটা তো তুমি। হচ্ছে সুকেন্দ্রিক
সেইখানে কি DNA থাকে। হিউম্যান ফর্মুলা বাদ দাও, ঠিক আছে? তাহলে ওগুলাতে অবশ্যই ডিএনএ থাকে, কিন্তু প্রোক্যারিওটিক যে কোষগুলো থাকে মূলত রাইবোজোম থেকে, আর থাকলেও একটু থেকে আরএনএ। ডিএনএ তো উন্নত প্রাণীগুলোতে শুধু থাকে, তাই না? তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি বললাম যে মানে উন্নত যে প্রজাতিগুলো আছে ইউক্যারিওটিক, ঠিক আছে, ওগুলোর ক্ষেত্রে শুধু ডিএনএটা উপস্থিত বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়। আর তোমার প্রোক্যারিওটিক কোষে যেটা থাকে, যদি থাকে নিউক্লিক অ্যাসিড, তাহলে সেটা মূলত হবে আরএনএ, ঠিক আছে? আর বেশিরভাগ যেটা থাকে সেটা হচ্ছে রাইবোজোম, এটা তো পুরো নিউক্লিক অ্যাসিডের মধ্যে পড়ে। এখন যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষে। দেখো, তাহলে ওদেরও তো জিনের মনে করো যে বৈশিষ্ট্যের একটা প্রকাশ দরকার আছে না? তাহলে ওইখানে যেই জিন একক হিসেবে কাজ করে, জিন ইউনিট হিসেবে, ওইটা লিখতে লাগবে। দেখো, প্রোক্যারিওটিক কোষে জিনের একক হিসেবে কাজ করে হচ্ছে অপেরন। ঠিক আছে? এটা কিন্তু প্রশ্ন আসে এমসিকিউ জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রোক্যারিওটিক কোষে কোনটি জিন কার্যের একক বা জিনের ইউনিট হিসেবে কাজ করে। জিনের একক হিসেবে বা জিনের ইউনিট হিসেবে বলতে পারে, ঠিক আছে? এটা বলতে পারে, বা ইউনিট হিসেবে। আর কাজ হইছে? ইউক্যারিওটকে ভাইয়া সিস্টেম না, না, ওইখানে ওইটা ইউক্যারিওটিক কোষে তো আমাদের ডিএনএ আরএনএ আছে, কিন্তু এখানে যেহেতু ডিএনএ আরএনএ নেই, তার জন্য এখানে অপেরন, ঠিক আছে? এখন অপেরনের তিনটা অংশ আছে মূলত। আগের বইগুলোতে তিনটা ছিল, এখন যদি একটা যোগ হইছে, লিখো সোপ, এস ও পি, সরি, এটা হচ্ছে স্ট্রাকচারাল অংশ, মানে গাঠনিক অংশ। ওতে হচ্ছে অপারেটর, হ্যাঁ, আর পিতে হচ্ছে প্রমোটর, মানে উদ্দীপক, ওই কাজটা ঘটানোর জন্য। আর আরেকটা যোগ হইছে তোমাদের বইয়ে, সেটা হচ্ছে রেগুলেটর, নিয়ন্ত্রক, রেগুলেটর। এটা জাস্ট একটু বই থেকে দেখে নিবা, ঠিক আছে? প্রশ্ন আসতে পারে নিচের কোনটি অপারেটর অংশ নয়, ঠিক আছে? স্ট্রাকচারাল, অপারেটর, প্রমোটর আর রেগুলেটর। ওকে, লেখা হইছে? বাস, আমাদেরকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গায় আমরা ঢুকতে যাচ্ছি। এবার একটু লিখি। ক নাম্বার কোশ্চেন, জেনেটিক কোড কি? কলম কি গালি কি শেষ নাকি? জেনেটিক কোড কাকে বলে? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা, মনে রাখবেন। আচ্ছা, লিখুন, জেনেটিক কোড কাকে বলে? উত্তর। আচ্ছা দেখো তো, এখানে কোড মানে বুঝা যাচ্ছে যে মানে কিছু একটা, মানে গোপনীয় কিছু একটা বুঝা যাচ্ছে না? জেনেটিক কোড বা কোড, ওই যে আমরা পড়ছিলাম থাইমিন ইউরাসিল, ওগুলা তো হ্যাঁ সংকেত। হ্যাঁ, ওই রকমই আর কি, ওগুলাই সংকেত দিতে প্রকাশ করতে হয়। তাহলে যে গোপন সংকেতের মাধ্যমে, ও যে গোপন সংকেতের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরিত হয়। তুমি লম্বা হবা না, খাটো হবা, ছেলে হবা না, মেয়ে হবা, এগুলো গোপন জিনিস না? তাহলে তো অবশ্যই গোপনের মাধ্যমেই যাইতে হবে, তাই না? তাহলে যে গোপন সংকেতের মাধ্যমে জীবের বৈশিষ্ট্য স্থানান্তরিত হয় তাকে কি বলা হয় বলতো? জেনেটিক কোড। আচ্ছা, আমরা সবাই জানি যে কোনো একটা বৈশিষ্ট্য প্রকাশ করার জন্য প্রোটিন সংশ্লেষণ হওয়া খুবই জরুরি। আর প্রোটিনের মূল উপাদান কি বলতো? অ্যামিনো অ্যাসিড, তাই না? তার মানে আমাদের মোট যে অ্যামিনো অ্যাসিড, আমাদের শরীরে মোট অ্যামিনো অ্যাসিড কয়টা বলতো? 20টা 20টা অ্যামিনো অ্যাসিড। লেখো, এ পর্যন্ত 20টি অ্যামিনো অ্যাসিডের মোট 64টা জেনেটিক কোড আবিষ্কার হয়েছে। ভুলাই এখন যাচ্ছে সব নাকি? 20টা অ্যামিনো অ্যাসিডে এর মধ্যে 12টা 8টা হলো এসেনশিয়াল আর বাকি 12টা কি নন এসেনশিয়াল। তাহলে 20টার মোট কয়টা কোড আবিষ্কার হয়েছে জেনেটিক কোড? 64, হ্যাঁ, 64টা। যেমন আমি তোমাদেরকে একটা দেখাই, ইউ 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 সি, এটা তো স্টপ করুন না। না না, মানে একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ। না শেষ না। এটা হচ্ছে তোমার ফিনাইল অ্যালানিন মনে হয়। এগুলার নাম কি মুখস্থ রাখতে হবে? না, আচ্ছা, এখান থেকে একটা কাজ আছে। এখান থেকে কিন্তু জাহাঙ্গীর লেভেলে কোশ্চেন আসে। কোনটাকে সব কিছু আমাদের দরকার। না না, আমি বলতেছি মানে মাঝে সাঝে আসে যে মনে করে এটা এগুলা কি সব বোঝায় বুঝতে- বা ফিনাইল অ্যালানিন কোনটা, সবটা প্রচুর বড়, মুখস্থ না করাই উত্তম। এক মার্ক দান করে দিলাম যদি মেডিকেলে আসে। দান করে ঠিক আছে, এক মার্ক দান করে দিলাম। না না না, ঠিক আছে, এখন আমাদেরকে এখানে নোট লিখো, নোট। এইটা লাগবে, এইটা মেডিকেল জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোট মানে স্টার্ট কোডন কোনটা, স্টপ কোডন কোনটা। ইউজি আর ওটা হলো আচ্ছা, আমি তোমাদেরকে বলি কিভাবে আমরা মনে রাখবো। এতে শুরু করতে হবে। ইউ এ এ ইউ এ জি ইউ জি, এইটা কিন্তু পুরো কাহিনী নেই, ডাইরেক্ট মুখস্থ। ইউ এ দেখো রেজাল্ট আছে না? আচ্ছা, ইউ উয়া মুয়া জুয়া বলে না, পুরো দরকার নাই, ঠিক আছে? ডাইরেক্ট। কারণ আমি আগেই বলছি কিছু জিনিস আছে যেগুলো প্রশ্নই আসে না, বুঝতে পারছো? যা আছে তাই করতে হবে। ইউ এ এ ইউ এ জি ইউ জি, ইউ এ এ ইউ এ ইউ এ এ ইউ এ জি ইউ জি,
ঠিক আছে এই তিনটা নিয়ে আমাদের কোনো কাহিনী নেই আরেকটা আছে মনে করো AUG তাই না স্টার্ট করো এখন এই চারটা কিন্তু এমনিতে মনে থাকে কিন্তু মুখস্থ আছে না UAA UAG UGA আর হচ্ছে AUG কিন্তু এখন বিষয় হচ্ছে স্টপ কোনটা স্টার্ট কোনটা তাই না আমারই কনফিউজ খুব লাগতো কিন্তু তখন এত ইজিলি বুঝতে পারি এ কি ইংরেজি মনে করো যে শুরু করা প্রথম অক্ষর এটা কিন্তু এমসিকিউ তে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে এইচএসসি তে এইচএসসি তে প্রচুর পরিমাণে এই কোশ্চেন আসে 10 পাবলিকেও কিন্তু প্রচুর পরিমাণে এই কোশ্চেন আসছিল তো আসছে না তো এক্সের করছি না এই কোশ্চেনগুলো মানে ইজি মানে ইজি কোশ্চেন বলতে মানে যেগুলো দিবেই স্যার এরকম কোশ্চেন তাই আমরা বললাম যে এই AUG আচ্ছা এখানে আরেকটা কাজ আছে যে AUG টা কোন প্রোটিন সরি মানে অ্যামাইনো অ্যাসিডটাকে বোঝায় এটাও কিন্তু আসে AUG মেথিওনিন মেথিওনিন এটা লাগে কিন্তু লেখো মেথিওনিন বান্ধবী মিথের কথা আরে নাম তো দিতে পারবো তাহলে হচ্ছে তোমার এটা কিন্তু আসে যে AUG এটা একবার ভার্সিটিতে আসছিল যে AUG কোনটাকে বোঝানো হয় ঠিক আছে তাহলে আমরা বললাম বাস এখন আমাদের গুরুত্বপূর্ণ খ নাম্বার কোশ্চেন লিখো এটা খয়ের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো লিখো খ নাম্বার কোশ্চেন জেনেটিক কোডের বৈশিষ্ট্যগুলো লিখো আচ্ছা আমি একটু বলি দিই লেখার কোনো দরকার নাই ট্রিপলেট হবে আচ্ছা শোনো এক নাম্বার এটা সার্বজনীন হতে হবে ঠিক আছে মানে সববার ক্ষেত্রেই সেম এটা অনেকে বলা হয় সার্বজনীন দুই নাম্বার হচ্ছে তিনটা অক্ষর নিয়ে তৈরি হতে হবে বুঝতে পারেন এই কথা ট্রিপলেট হবে আর কি হ্যাঁ আর তিন নাম্বার হচ্ছে স্টপ কোডন কোনটা স্টার্ট কোডন কোনটা স্টার্ট কোনটা জানো স্টার্ট AUG আর স্টপ কোনটা জানো UAG ঠিক আছে আচ্ছা এখন কথা হচ্ছে আরেকটা চার নাম্বারটা তোমাদের একটু লিখে দিতে হবে দেখো একাধিক কোডন দ্বারা একটি অ্যামাইনো অ্যাসিডকে বোঝানো যেতে পারে যেমন লিউসিন এটা আমাদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ঠিক আছে লিখো একাধিক কোডন দ্বারা একাধিক কোডন দ্বারা একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করে একটি অ্যামাইনো অ্যাসিডকে নির্দেশ করতে পারে যেমন লিউসিন মানে তোমাদের বইয়ে হাইলাইট করে বেশ কয়েকটাই শুধু দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে লিউসিন ফিনাইলঅ্যালানিন আর একটা হচ্ছে মেথিওনিন মেথিওনিনটা যদিও হাসান স্যারের বইয়ে নেই আজমল স্যারের বইয়ে আছে কলম সাথে দিচ্ছে না একটু তাড়াতাড়ি দেখো শেষ করব আমরা দেখা হইছে আচ্ছা জেনেটিক কোডের কাজ শেষ জেনেটিক কোড এতটুকু পড়লে মোটামুটি ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ বোর্ডটা মানে প্রচুর ইয়ে আছে না হয়ে গেছে ময়লা হয়ে গেছে আচ্ছা দেখো এখন আমাদেরকে যেটা করতে হবে আচ্ছা আরএনএ লিখো ফ্যান থাক সমস্যা নেই এবার আমরা আরএনএ বলে মোটামুটি শেষ করব ইনশাআল্লাহ অনেক করে নিতে গেছে আচ্ছা আরএনএ তাহলে আরএনএ কয় সূত্র বলো তো এক সূত্র বিশিষ্ট তাহলে অবশ্যই এক সূত্র বিশিষ্ট হবে ডিএনএ ক্ষেত্রে আমি কিন্তু দুইটা লাইন বলি না কারণ এগুলো আমরা কখনো জানি এটা হলো দ্বিসূত্রক বিশিষ্ট আর ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আর এটা কি নিউক্লিক অ্যাসিড রাইবো নিউক্লিক অ্যাসিড এটা একটু লিখে ফেলবা দুই নম্বরের লাইনটা একটু তোমরা লিখো যে আরএনএ 90% আরএনএ 90% হ্যাঁ না 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 ওইটা পরে বলতেছি বাবা আরএনএ 90% সাইটোপ্লাজমে বিদ্যমান আরএনএ কারণ মানে আরএনএ তো থাকতে হবে আমরা জানি একটা কোষের মধ্যে দুইটা দিক থাকতে পারে সাইটোপ্লাজম থাকে নিউক্লিয়াস থাকে তাই না মূলত এই দুটোই তো মূল অংশ তাহলে যে 90% কোথায় থাকে বলতো সাইটোপ্লাজমে থাকবে আর মাত্র 10% নিউক্লিয়াসে থাকবে কিন্তু ডিএনএ এর ক্ষেত্রে উল্টা ডিএনএ এর ক্ষেত্রে প্রায় 90% ই তোমার থাকে নিউক্লিয়াসে 90% এ 100% এ প্রায় নিউক্লিয়াসে থাকে বুঝা গেছে কথা কিন্তু আরএনএ এর ক্ষেত্রে 90% কোথায় থাকবে সাইটোপ্লাজমে আর 10% হচ্ছে বলবা কিছু আরএনএটা কি মানে সাইটোপ্লাজমের অভ্যন্তরে বিস্তৃত অবস্থায় থাকে এইখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে আমাদের না না রাইবোজোম থাকে পাইরোজোম থেকে এটা পরের হিসাব মূলত হচ্ছে যে আমাদের সাইটোপ্লাজমে থাকে এখন সাইটোপ্লাজমের মধ্যে অন্যান্য অঙ্গ থাকতে পারে ঠিক আছে কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেহেতু আমরা জানি যে বৈশিষ্ট্য প্রকাশের মূল একক কোনটা ডিএনএ না কারণ তোমার কত পার্সেন্ট 45% থাকে ডিএনএ মাত্র 0.2 থেকে 1.4% থাকবে কি আরএনএ এখন এই এতটুকু পরিমাণ থাকবে ওইটুকু আবার কোথায় থাকবে বেশি সাইটোপ্লাজম নিউক্লিয়াস কথা কি বুঝতে পারছো আচ্ছা হ্যাঁ মোটামুটি আমাদের কাজ শেষ এখন আমাদের আরেকটা জিনিস করতে হবে যে এই আরএনএ প্রকারভেদ ডিএনএ গুলো প্রকারভেদ পাইছিলাম না না কিন্তু আরএনএ প্রকারভেদ আছে দেখে ফেলো আরএনএ 5 প্রকার আরএনএ 5 প্রকার এক নাম্বার টিআরএনএ একটু সাইডে লেখো তাহলে কথাগুলো আমরা একবারে শেষ করতে পারবো
এই তাতে নো টিআরএনএ 2 নাম্বার আরআরএনএ আচ্ছা টিআরএনএ লেখার পর একটু ফাঁকা দিও 3 লাইন ফাঁকা দিও আমি তো 2 লাইন বলে 1 লাইন শেষ হয়ে যায় না না সমস্যা নেই আরআরএনএ আরে কলমটা লিখে না 3 নাম্বার হচ্ছে কলম কি লিখতেছে আদৌ এটা হচ্ছে হ্যাঁ। হালকা তো এখানে না দেখা যাচ্ছে আচ্ছা এরপরে হচ্ছে আরআরএনএ দেন হচ্ছে এমআরএনএ 4 নম্বরে হচ্ছে দেখো জিআরএনএ আমাদের 4 নম্বরে হচ্ছে জিআরএনএ হ্যাঁ এরপর হচ্ছে মাইনর 5 নম্বর হচ্ছে মাইনর আরএনএ আচ্ছা দেখো অনেক বইয়ে কিন্তু তোমার আছে শুধু 4টা অনেকটাতে মাইনর ধরে না ঠিক আছে কিন্তু আমরা জেনারেল ভাবে মনে রাখবো 5 প্রকার ওকে এখন বিষয় হচ্ছে যে আমাদের এখন ব্যাখ্যাতে যেতে হবে টিআরএনএ কত আরএনএ কি রকম আর এমআরএনএ কতগুলো থাকে তারপর হচ্ছে তোমার জিআরএনএ কতগুলো এবং হচ্ছে মাইনর আরএনএ কতগুলো এখন দেখো প্রথমে আমরা করব টিআরএনএ ঠিক আছে আচ্ছা টিআরএনএ কত পার্সেন্ট এটা নিয়ে কোনো কথা আমরা বলবো না একটু পরে টিআরএনএ একেবারেই পরে আসছে আচ্ছা দেখো তো মনে করো আরএনএ হ্যাঁ জি ভাই এও হইলো আর মানে মনে করো বিষয়টা এরকম যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে কার পাওয়ার বাড়বে ছাত্রলীগের হ্যাঁ কথা বুঝতে পারলে তো এইরকম হইলো বিষয়টা মনে করো যে যার সাথে যার মিল এই যে দেখো তাহলে আরএনএ আছে তাহলে আরএনএ এর সাথে এখানে আরআরএনএ মিলে গেছে না খুবই ইজি তাহলে বেশি। এর পরিমাণটা বেশি থাকবে না কম থাকবে বেশি। বেশি থাকবে পাওয়ার কম হবে না বেশি হবে বেশি। অবশ্যই বেশি হবে এই হলো হিসাব তাহলে এ হবে থাকবে 80 থেকে 90 কথা কি বুঝতে পারছো ওকে আচ্ছা এরপর হচ্ছে তাহলে প্রধান অংশ কোনটা হবে আরআরএনএ হ্যাঁ তাহলে প্রধান এটা হলো প্রধান অংশ আচ্ছা আমি তোমাদেরকে এর আগে অনেকবার বলছিলাম যে আমার লাকি নাম্বার কত বলো তো লাকি নাম্বার 7 7 আর পছন্দের সংখ্যা কত ওটা তো বলা না ওটাও বলছিলাম 5 বলছিলাম না হবে বলা নাই তো বলছিলাম পছন্দের একটা মারবো এর আগেও বলছিলাম ওকে, আপনি তো দুটো আচ্ছা এটা পছন্দের বলছি, পাইছেন। তোমাদের আচ্ছা, এটা বলছি। পছন্দের নাম্বার হচ্ছে 5 Five। আর লাকি নাম্বার কত Seven। 7 আচ্ছা এম টা না মাদার মাদার তাহলে মাদার মাদার লাকি নাম্বার পছন্দের না পছন্দের না অপছন্দের পছন্দের। পছন্দের তাহলে এর পরিমাণটা হচ্ছে 5 থেকে 10% ভাই এখন বাবার কথা বলবো মনে থাকবে? কথা বলবো। আচ্ছা তারপরে দেখো মনে করো মা আর টিকে হয় না তুমি হ্যাঁ হইছে এটা তো আমি তাহলে আমি মনে করো মার থেকে একটু বেশি 10 থেকে 15 লম্বা বেশি নাকি না আমার মা আমার থেকে লম্বা আমি কি? এখনো পার করিনি আল্লাহ না 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 সমান সমান ঠিক আছে একটু বড় আছি মনে হয় তোমার মা ভালোই লম্বা আচ্ছা ঠিক আছে তাহলে হচ্ছে পিআর হচ্ছে 10 থেকে 15% আর এটা হচ্ছে 5 থেকে 10% এখন মেসেঞ্জারের কার কি আসলে এমতে কিন্তু হলো মেসেঞ্জার বলি ঠিক আছে মেসেঞ্জার হ্যাঁ মেসেঞ্জার মানে হচ্ছে বার্তা বাহক এটা কি করবে প্রোটিন সংশ্লেষণে বার্তা বহন করবে তার মানে দেখো বার্তা বাহক হিসেবে কাজ করে বার্তা বাহক হিসেবে কাজ করে ওকে আচ্ছা এবার আমাদের আরেকটা লাগবে সেটা হচ্ছে যে যেই তোমার আরএনএ কাজ শেষ এই দিক দেখো এখানে এই দুটো কথা আরো আছে এই দুটো কথা আমরা একটু পরে বলতেছি সমস্যা নেই জি। জি আরএনএ দেখো জি তে হলো জেনেটিক আরএনএ তারপর বংশগতি বস্তু হিসেবে কাজ করে জাস্ট বংশগতি কথাটা লিখে নেব এরপর হচ্ছে মাইনর আরএনএ এই মাইনর আরএনএটাও একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা হয়েছে আচ্ছা মাইনরটা হচ্ছে এনজাইম সংশ্লেষণ মানে এনজাইম কথাটা যেখানে থাকবে সেটা হচ্ছে মাইনর এনজাইম এনজাইম কথার সাথে কোনটা সম্পৃক্ত বলো তো মাইনর যেখানে এনজাইম সেখানে কি মাইনর এরপর হচ্ছে জিতে জেনেটিক হ্যাঁ অ্যানসার কি এনজাইম সংশ্লেষণে যেই ইয়াটা কাজ করে সেটা হচ্ছে মাইনর আরএনএ ওকে এইটা কিন্তু অনেকেই ভুল করে মনে করে যে এনজাইমের সাথে আবার আরএনএ এর কি সম্পর্ক কথা বুঝছো তো এইটার জন্য বারবার করছি এটা একটা সাইডে ট্রিপল স্টোরি রাখবা মাইনর আরএনএ কোনটা এনজাইম সংশ্লেষণ ওকে এখন আমাদের দেখো তাহলে আমরা এমআরএনএ হলো মেসেঞ্জার আরএনএ কত 5 থেকে 10% কি হিসেবে কাজ করে বার্তা বাহক হিসেবে কাজ করে আরএনএ কি প্রধান অংশ কতগুলো থেকে 80 থেকে 90% টিআরএনএ আমি বলছি সবার শেষে করতে হবে কেন কারণ টিএনএ আছে কত 10 থেকে 15 মানে তুহিন একটু বেশি ঠিক আছে আচ্ছা এরপরে এখানে আরেকটা কথা আছে এখানে লিখতে হবে 31 থেকে 42 ধরনের এটা তো যদি লাগে না উপাদান নিয়ে করতে ঠিক আছে জাস্ট একটু আরেকটা উপাদান হ্যাঁ আরেকটা আছে এখানে একটা অ্যান্টিকোডন বিদ্যমান
এটা খুব একটা লাগে না, সমস্যা নেই। জাস্ট এই যে পার্সেন্টেজ গুলো আমাদের বেশি লাগে, হ্যাঁ পার্সেন্টেজ গুলো অ্যান্টিকোডন বিদ্যমান। আচ্ছা ঠিক আছে, অ্যান্টিকোডন বিদ্যমান। কোডনের বিপরীতে যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যান্টিকোডন। এটাতে শুধুমাত্র অ্যান্টিকোডন বিদ্যমান, এটা প্রশ্ন মাঝে সাথে আসে। টিআরএন হচ্ছে অ্যান্টিকোডন বিদ্যমান। ওকে, এটা যদি একটি থেকে ভ্যালু সেটা না মনে রাখলে হবে, সমস্যা নেই। ওটা খুব একটু হার্ড ধরনের, ওটা মনে থাকে না। তো এই যে এগুলা মানে কোনটা কত পার্সেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে বাস, এবার আমাদের মোটামুটি আরএর কাজ শেষ, আমরা পড়ার শেষের দিকে চলে আসছি। এখন তোমরা লিখবা যে খ নাম্বার একটা কোশ্চেন, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লিখো। এটা এইচডব্লিউ, লকডাউন শেষ হলে সবাই এখানে অবশ্যই চেক করা হবে। তোমাদের তো এখনই চেক করা হবে, সামনের দিন। এখন লিখো ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লিখো। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লিখো। তাহলে যতগুলা কাজ শিখাইলাম, কোনটা এক সূত্র দ্বি সূত্র, কোনটাতে পার্থক্য আছে কোনটার পার্থক্য নাই, কোনটাতে কোন মানে শর্করা কি, ঠিক আছে না, রিভিউ করার এখন আর টাইম নেই। তাহলে এখানে অনেকগুলো এমনিতে ক্লাস অনেক লম্বা হয়ে গেছে, তাহলে আমাদেরকে সবগুলো করতে হবে। ওকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এভাবে দেখতে যাবে। এখন আরেকটা জিনিস, আচ্ছা দেখো আমাদের আরেকটা জিনিস করতে হবে, দুইটা জিনিস শুনো। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রান্সক্রিপশন আর একটা কি বলবো ট্রান্সলেশন, এই দুইটা প্রক্রিয়া কিন্তু অনেক বড় বড়। তো এইগুলা যদি নিতে যাই তাহলে আরো দুইটা ক্লাস নিতে হবে, কথা বুঝতে পারছো? দুইটা করে মানে আরো দুইটা আর কি, তার মানে 7টা টপিক হয়ে যাবে। আমি যেটা করি ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন এখন আর পড়াবো না, ঠিক আছে? পরবর্তীতে আমরা আরেকবার পড়ে ফেলবো। এই অধ্যায়টা আপাতত আমরা এখানে কমপ্লিট করব, মানে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন জাস্ট কি এতটুকু বলবো। আর যে ব্যাখ্যা যেটা আছে যে কিভাবে হয়, সাধারণভাবে শুধুমাত্র এইচএসসি তে এগুলো আসলে সব জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর বিষয়, ঠিক আছে? তো এগুলা এত প্রচুর ব্যাখ্যা, সেগুলো থেকে এত সংক্ষিপ্ত ভাবে বুঝাইতে হবে, বুঝা গেছে কথা? তারপরও ট্রান্সক্রিপশন বুঝাইতে একটা ক্লাস, ট্রান্সলেশন বুঝাইতে একটা ক্লাস। তো আমি চাচ্ছি যে আমি আপাতত এই মানে এমনিতেই সবাই মনে করে এখন পিছিয়ে আছে, আরো যদি এরকম বিষয়টা বুঝাই তাহলে মনে করো আরো মাথা পড়ি পাবে। তবে এখান থেকে কোশ্চেন আসে না, যেটা হলো মূল কথা। মাঝে সাথে তোমার এইচএসসি তে মাঝে সাথে দুই একটা কোশ্চেন আসছিল, তার সাথে সাথে কলেজেও মাঝে সাথে দেয়। তবে এখান থেকে কোশ্চেন অ্যান্সার না করাই উত্তম, বুঝা গেছে? এই জন্য আমরা জাস্ট এমসিকিউর জন্য যতটুকু পড়তে হবে দিই। দেখো ট্রান্সক্রিপশন, অনেকে এইটাই বলতে পারে না ট্রান্সক্রিপশন মানে কি, পরিসব শেষ করে দিই। বলো ট্রান্সক্রিপশন মানে কি? পড়ছো তো আগেই, বলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, ট্রান্সক্রিপশন, হ্যাঁ ডিএনএ থেকে আর এমআরএনএ তৈরি হয়। কি মনে আছে কি পারবে নাকি? না না ঠিক আছে ঠিক আছে, জমা করে। তাহলে ট্রান্সক্রিপশন আর একটা কথা কি বলতো, ট্রান্সলেশন। ট্রান্সলেশন এটা হলো এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। ইয়েস। আচ্ছা এখন দেখো এরকম করে ডেফিনিট একটা কোশ্চেন ছিল, ট্রান্সক্রিপশন মানে কোনটি? বুঝলে ডিএনএ থেকে আরএনএ, ডিএনএ থেকে এমআরএনএ, আরএনএ থেকে ডিএনএ, এমআরএনএ থেকে প্রোটিন, বুঝলে এইভাবে এমসিকিউ আসে। ওকে আচ্ছা তোমরা দেখো তো অনেকে যারা মনে থাকে না, একেবারে মুখস্থ থাকতে চায় তাদের ক্ষেত্রে দেখো ট্রান্সক্রিপশনের কথা আমরা প্রেসক্রিপশনের মধ্যে শুনে না, ডাক্তার প্রেসক্রিপশন কারা লেখে? ডাক্তার ডাক্তার লেখে। ডিআর তার মানে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সক্রিপশন ট্রান্সক্রিপশন। মনে থাকবে দেখো ভাইয়া পড়াইছিলাম ডিএনএ থেকে এমআরএনএ, মূলত আরএনএ এর মধ্যে ভাগ আছে না, তাহলে কোনটা আরএনএ বলো তো? এমআরএনএ, ঠিক আছে? আচ্ছা বাস। এরপর হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশনটা তাহলে কি হবে? এমআরএনএ থেকে প্রোটিন তৈরি। প্রোটিন। আচ্ছা তোমরা নিশ্চয়ই জানো যে প্রোটিন তৈরির কারখানা বলা হয় বা প্রোটিন ফ্যাক্টরি বলা হয় রাইবোজোম, তার জন্য এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা ঘটে রাইবোজোম, এইটা মনে রাখো। বা প্রশ্ন আসতে পারে যে ট্রান্সলেশন প্রক্রিয়ার সাথে কোনটি সম্পর্কিত? কোন অঙ্গাণুটি? রাইবোজোম। ওকে বাস। এখন তাহলে যদি সম্পূর্ণ চিত্রটা আমরা দেখি কি রকম হবে, মানে সম্পূর্ণ চিত্র, ঠিক আছে? বিষয়টা কি রকম? ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের জন্য ডিএনএ থেকে কি তৈরি হয় বলো তো? এমআরএনএ। এমআরএনএ থেকে কি তৈরি হয় বলো তো? প্রোটিন। প্রোটিন থেকে কি তৈরি হয় বলো তো? আর যখনই কোনো প্রোটিন তৈরি হয়ে যাবে তখনই কি প্রকাশ পাবে? বৈশিষ্ট্য। তার মানে যখন তোমার একটা বৈশিষ্ট্য প্রকাশ পাওয়ার জন্য যেটা দরকার সেটা কি বলো তো? প্রোটিন। ওই প্রোটিন যদি তোমার শরীরে সংশ্লেষিত হইতে পারে তবেই তোমার বৈশিষ্ট্যটা প্রকাশ পাবে, যদি সংশ্লেষিত না হয় তার মানে কি বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। তার মানে যত কিছু আছে এগুলা সব কিছুর উপর নির্ভর করছে বলো তো? প্রোটিন। কথা বুঝতে পারছো? এখন বিষয় হচ্ছে এই ডিএনএ থেকে যখনই কোনো এমআরএনএ বার্তা বাহক নিয়ে যাবে যে এই প্রোটিনটাকে মানে তোমার যে ট্রান্সলেশন করতে হবে, যখন এই ট্রান্সলেশন সম্পূর্ণ হয়ে যাবে তখন কি হয়ে যাবে বলো তো? প্রোটিন তৈরি হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সম্পূর্ণ। এখন ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা কি এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ পরে আবার ক্লাস করব, এখন আর না। আমরা এরপরে ডাইরেক্ট চলে যাব সেকেন্ড পার্টে, ঠিক আছে? মানে কলেজ এবং মাদ্রাসা দুইটাই মিক্স করে
যাতে করে কোনো অধ্যায়ের সমস্যা না হয় এটার উপর নির্ভর করেই আমরা কি বলে ক্লাসগুলোকে সাজাবো। ওকে, জি ভাই। তার মানে তাহলে সম্পূর্ণ কি বোঝা গেছে? গোটা লেকচারে কোনো সমস্যা না। হ্যাঁ, তাহলে আমরা মোটামুটি আজকে ইনশাআল্লাহ এই পর্যন্তই। এখন তোমাদের কাজ হচ্ছে যে কি করতে হবে, লেকচারটা তুলে নিয়ে অবশ্যই আমাকে ইনবক্স করে দিবা। আমি তোমার হচ্ছে যে প্র্যাকটিস শীট আর সাধারণ জ্ঞানের গ্রুপের মধ্যে দিয়ে দিব ইনশাআল্লাহ। সামনের দিন কয়টার দিকে? 3:40 পরীক্ষা ইনশাআল্লাহ। ওকে, তো আফিদ, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।